শেয়ারিংটা কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা প্রথমে ফার্স্ট অফ অল I welcome you all today's discussion on environmental policy. We basically focus on the environmental policy of Bangladesh. But before that, we will discuss theoretically that what is meant by environmental policy, what are the components of environmental policy, etc. So my voice is clear to you, or should I be louder? Okay, okay. And anytime for any queries, any question or any clarification, you please stop me. Okay. So let us start. Basically, environmental policy is very much important policy of any country, particularly in nowadays. Before we ignored the environmental policy, say 1960s or before that, we never considered the environmental policy. We never considered the environment in our development activities. But nowadays it is mandatory. It is mandatory. আমি যেহেতু সরকারে চাকরি করি, আমাদের অফিসে আমরা বড় বড় ব্রিজ করি, যেমন পদ্মা সেতু আমাদের আন্ডারে, বঙ্গবন্ধু ব্রিজ আমাদের আন্ডারে, কর্ণফুলী টানেল আমাদের আন্ডারে। সো আমরা যখন ডিপিপি করি, যে কোনো প্রজেক্ট আমরা জানি যে পাস হতে গেলে আগে ডিপিপি করতে হয়, তাই না? ডিপিপি না করলে তো প্রজেক্ট হয় না। প্রজেক্টটা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, এটা আমরা ক্ষেত্রমতে হয়তো পরিকল্পনা মন্ত্রী অনুমোদন দেয়, আবার ক্ষেত্রমতো একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটার প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, একনেক। তো এই ডিপিপি যখন করা হয় তখন এখানে ম্যান্ডেটরি যে এনভায়রনমেন্টাল ইস্যুটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে কিন্তু এসব ছিল না। আগে রাস্তা বানাও, ইম্প্যাক্টমেন্ট বানাও, whatever development works you carry on, we don't care about the environment. All over the world, not only in Bangladesh, all over the world, that was the practice. But environmental issues now have come in the forefront because recording in progress. Because we cannot ignore the environmental impact in our development projects. Of course, we want development. Without works, without project, there will be no development. Say Padma multipurpose bridge, say Bangabandhu bridge, Karnapuli tunnel, elevated expressway. So all of the projects, infrastructural project particularly, there are so many projects of Bangladesh Water Development Board, embankment projects, LGD roads project, and every projects, there is some acquisition of land, তাই না? জমি অধিগ্রহণ করতে হয়, রিসেটেলমেন্ট করতে হয়, মানুষজন কিন্তু ঘর বাড়ি সরিয়ে নিতে হয়, ফসলের ক্ষেত নষ্ট হয়, মানে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড থাকবেই, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কনসিকুয়েন্স থাকবেই। তো পলিসি যদি না থাকে তাহলে আমরা অ্যাড্রেস করবো কিভাবে? ঠিক আছে, এ বিষয়ে কি তোমরা একমত তো নাকি? যে এনভায়রনমেন্টাল ইস্যুটাকে তো আমরা কম্প্রোমাইজ করতে পারি না নাকি? আমরা কি কম্প্রোমাইজ করতে পারি? না স্যার, আমরা কম্প্রোমাইজ করতে পারি না। আচ্ছা, তোমরা একটু বলো দেখি যে সাস্টেনেবিলিটি সংজ্ঞা কেউ দিতে পারো কিনা? আমরা একটু ডিসকাশনমূলক আলোচনা করি, মানে একদম না করে যে সাস্টেনেবিলিটি, আমরা যে সাস্টেনেবিলিটির কথা বলি, তো সাস্টেনেবিলিটির ডেফিনেশন কেউ দিতে পারবে? খুব সিম্পল ডেফিনেশন সাস্টেনেবিলিটি। হোয়াট ইজ সাস্টেনেবিলিটি? যে কোনো, মানে তোমার হোয়াটএভার, পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন নিশ্চিত করা। কারেক্ট।
বিষয়টা হচ্ছে এরকম যে মিটিং দ্য প্রেজেন্ট নিড অফ দ্য কারেন্ট জেনারেশন উইদাউট কম্প্রোমাইজিং দ্য নিড ফর ফিউচার জেনারেশন। অর্থাৎ বর্তমান প্রজন্মের নিডটাকে ফুলফিল করতে হবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মেরটাকে তাদের যে চাহিদা, তাদের যে নিড, তাকে ধ্বংস করে না। এবং সাস্টেনেবিলিটির 3টা পিলার এর কথা বলা হচ্ছে, তাই না? যে ইকোনমি, এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস। এবং এখানে আরো একটা কথা বলে যে সাস্টেনেবিলিটির যে পিলারের মধ্যে সেখানে অবশ্যই আছে যে প্রফিট, তাই না? পিপল থাকবে, পিপলের ক্ষতি করা যাবে না। আর প্রফিট, অবশ্যই বিজনেস করতে হবে, অবশ্যই দেশের উন্নয়ন দরকার, প্রফিট দরকার, ঠিক আছে? ট্রিপল পির কথা যেটা আমরা জানি। আর একটা হচ্ছে যে প্ল্যানেট, পিপল, প্ল্যানেট এবং প্রফিট। তার মানে এখানে প্ল্যানেট বলতেই কিন্তু এনভায়রনমেন্টকে, গ্লোবকে বোঝানো হয়েছে। তো হোয়াটএভার এনভায়রনমেন্টাল পলিসি ইজ এ কমিটমেন্ট কিসের জন্য? টু দ্য লজ, রেগুলেশনস এন্ড আদার পলিসি মেকানিজম ফর কনসার্নিং এনভায়রনমেন্টাল ইস্যুজ এন্ড সাস্টেনেবিলিটি। এনভায়রনমেন্টাল ইস্যুজ এন্ড সাস্টেনেবিলিটির জন্য যে সমস্ত আইন, বিধি, আদার পলিসি মেকানিজম আছে, সেগুলোকে অবশ্যই একটা কমিটমেন্ট থাকতে হবে। তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানেই কিন্তু এনভায়রনমেন্টাল পলিসি করতে হবে, প্রতিটা অর্গানাইজেশনের এনভায়রনমেন্টাল পলিসি থাকবে, ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি থাকতে হবে। দিস ইস্যুস জেনারেলি যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করে এনভায়রনমেন্টাল পলিসি মেনলি, যে এয়ার ওয়াটার পলিউশন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, মেনটেনেন্স অফ বায়োডাইভার্সিটি, প্রোটেকশন অফ ন্যাচারাল রিসোর্সেস, ওয়াইল্ড লাইফ, এন্ডেঞ্জার্ড স্পিসিস। এই যে ইস্যুগুলোর কথা এখানে বলা হলো, এখানে কিন্তু দেখো আমরা সবগুলোই কিন্তু খুবই পার্টিনেন্ট ইস্যুস। কারণ গ্লোবালি এখন সব জায়গায় এয়ার ওয়াটার পলিউশন হচ্ছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও আমরা অনেক বিপদে আছি, বায়োডাইভার্সিটি কিন্তু একদম উই আর লুজিং দ্য বায়োডাইভার্সিটি, তাই না? আগে যে আমাদের বাংলাদেশের কথাই বলি, হ্যাঁ হয়তো ফসল বেড়েছে, ধান উৎপাদন বা কৃষির উৎপাদন অনেক গুণে বেড়েছে, রাস্তাঘাট হয়েছে, গ্রামে গ্রামে রাস্তা হয়েছে, ইলেকট্রিসিটি গিয়েছে, কিন্তু বায়োডাইভার্সিটি কিন্তু নেই এখন আর। ওই যে আগে যেমন একটা ন্যাচারাল হ্যাবিটেট ছিল, সেটা নাই, বন উজাড় হয়েছে, তাই না? আগে গ্রামে গোচারণ ভূমি ছিল, যেখানে খেলাধুলার মতো জায়গা ছিল, এখন কিন্তু গ্রামে কোথাও খেলার ফুটবল মাঠ নাই। আগে যে সমস্ত জায়গা ছিল সে সমস্ত আগে সেই ব্রিটিশ আমল থেকেই কিন্তু জমি জমার কিন্তু ছিল কিছু কিছু, যেমন রেকর্ডে ছিল গোচারণ ভূমি। আগের সিএস রেকর্ডে, ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটা প্রথম যে বাংলাদেশে এই উপমহাদেশে যে ব্রিটিশরা করেছিল 1921 সালে, ক্যাডাস্ট্রাল সার্ভে, সিএস, তাই না? জমি জমার এই যে মানে আমাদের যে রেকর্ড, খতিয়ান বা নকশা, এটা প্রথমে কিন্তু করেছিল ব্রিটিশরা 1921 সালে, সিএস, ক্যাডাস্ট্রাল সার্ভে। তো সেখানে কিন্তু অনেক জায়গা ছিল যেগুলো গোচারণ ভূমি, চারণ ভূমি এবং ফেলো ল্যান্ড, অনেক ল্যান্ড এরকম ছিল যেগুলো কিন্তু মানে সংরক্ষিত এগুলো ছিল, কিন্তু এখন সেগুলো মানে মানুষজন সব গ্রাব করে ফেলেছে, সব করে ফেলেছে। তো বায়োডাইভার্সিটি কিন্তু অনেক লস্ট হয়েছে, তাই না? আগে যেমন মাঠে ঘাটে দেখা যেত, গ্রামে গেলে শিয়ালের ডাক শোনা যেত, পাখির যে ছিল, এখন সেই সব আর নাই, আস্তে আস্তে কিন্তু সব মানে শেষ হয়ে যাচ্ছে। ইকোসিস্টেম ম্যানেজমেন্টেও প্রবলেম দেখা দিচ্ছে। তো ন্যাচারাল রিসোর্স কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ওয়াইল্ড লাইফ এবং এন্ডেঞ্জার্ড স্পিসিস যেগুলো ছিল, এগুলো আস্তে আস্তে, কারণ ওগুলো থাকবে কোথায়? সারা বছরই মানুষ ধান চাষ করে, সারা বছরই মানুষ মাঠে ঘাটে মানে সব জায়গায় চষে বেড়াচ্ছে, কাজে ওই ধরনের প্রাণীগুলো আমাদের সময় যে তারা ক্রিটিক্যাল, ইসিএ বলতে কি বোঝায়? কেউ বলতে পারো তোমরা? ইসিএ, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াস। ইয়েস, ইসি, যেমন হাকালুকি, হাওড়, তাই না? এই জাতীয় এগুলোর যেগুলো বিভিন্ন সম্ভাবনা আছে, সেগুলোকে ইসিএ ঘোষণা করা হয়েছে প্রোটেকশনের জন্য, ফর প্রোটেকশন। তো সেটা এনভায়রনমেন্টাল পলিসির ইস্যুস। তো আমি বলছি যে এই বিষয়গুলো, যে এনভায়রনমেন্টাল রিলেটেড যে ল, আইন আছে আমাদের,
পরিবেশ সংরক্ষণ আইন এবং বিধি, বিভিন্ন রেগুলেশনস, সেগুলোকে মেনটেন করা এবং সেগুলো অনুযায়ী কাজ করা, এটা আমাদের জন্য অবশ্যই যাওয়া দরকার। তারপরে যেমন পলিসি কনসার্নিং এনার্জি অর রেগুলেশন অফ টক্সিক সাবস্টেন্স ইনক্লুডিং পেস্টিসাইডস, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পেস্টিসাইড, আমরা ধান চাষ করছি ভালো কথা, খাদ্যের অভাব মেটাচ্ছি ভালো কথা, ফুড সেলফ সাফিসিয়েন্সি হচ্ছে ভালো কথা, কিন্তু কি হচ্ছে আমাদের, আমরা যে ধানে যে ওষুধ দেই, তাই না, কীটনাশক ছড়াচ্ছি বা সবজিতে দিচ্ছি, এই যে টক্সিক সাবস্টেন্স, এগুলো তো আমাদের এই যে ফসলের মধ্যে, আমাদের সবজির মধ্যে আমরা যে কত টক্সিক খাচ্ছি তার ঠিক নাই, রেসিডিউ, তাই না, কেমিক্যাল রেসিডিউ কিন্তু থেকে যায়। তো এই যে জিনিসগুলো, তারপর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এই যে বিভিন্ন শিল্প এলাকায় গেলে দেখবা যে এই যে আমাদের তুরাগ নদী, ঢাকা শহরের আশেপাশে যে নদীগুলো আছে, একটু তোমরা তো মানে একটু যদি খেয়াল করে তোমরা দেখো যে আমাদের তুরাগ নদী, তারপরে আমাদের যে বুড়িগঙ্গা নদী, এটা চিন্তা করো, বুড়িগঙ্গার ধারে যে তুমি কি নিঃশ্বাস নিতে পারবা? ক্যান ইউ ব্রেথ ফ্রেশলি অন দ্য ব্যাংক অফ দ্য রিভার বুড়িগঙ্গা? বুড়িগঙ্গার ধারে যে কেউ কি মানে রুমাল মুখে না দিয়ে থাকতে পারবে? তো এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগুলো চলে যাচ্ছে, মানে হ্যাঁ ঠিক আছে, আমাকে কথা হলো যে আমাকে তো এগুলো লিকুইড ওয়েস্ট, সেগুলোকে তো অবশ্যই ট্রিটমেন্ট করে, ইটিপি করে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করে, শোধন করে তারপরে আমাকে পানিতে ফেলতে হবে, নদীতে ফেলতে হবে। অবশ্যই পানি যাবে কোথায়? পানি তো যেতে হবে, কিন্তু সেটা ট্রিটমেন্ট করে ফেলতে হবে। আমাদের ওই যে ট্যানারি শিল্প সাভারে নেওয়া হয়েছে, খুব ভালো কথা, হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে নেওয়া হয়েছে। নেওয়ার পর কি হলো? ডু ইউ নো, ট্যানারি শিল্প যখন সাভার থেকে হাজারীবাগ থেকে সাভারে নেওয়া হলো, তখন কি হলো ঘটনাটা? স্যার এখন জলস্বরী নষ্ট হইতেছে। একেবারে জলস্বরী, অর্থাৎ যেটা কথা ছিল যে সেন্ট্রাল ইটিপির মাধ্যমে, ইটিপি তো মাস্ট, যে কোনো কারখানায়, যে কোনো কারখানার জন্য ইটিপি মাস্ট, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। তো এখন সেগুলো তো আমাকে তো সলিড ওয়েস্ট হোক, সলিড ওয়েস্ট যেমন মেডিকেল ওয়েস্ট বা অন্যান্য ওয়েস্ট আছে, সেগুলো যেমন আমাকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে, সঠিক জায়গায় ফেলতে হবে, কোনটা রিসাইকেলিং করা যায়, কোনটা সাইকেলিং করা যায় না, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এই সমস্ত নাই। এখন একটা প্রজেক্ট আছে 3R প্রজেক্ট, তাই না, রিসাইকেল, রিইউজ, তো এখন রিডিউস। তো এখন এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন আমাদের বাসা বাড়িতে আমরা কিন্তু সব একটার মধ্যে ফেলি, একটু খেয়াল করে দেখো আমাদের বাসা বাড়িতে আমরা কি করি, সব কিন্তু একটা মানে একটা ব্যাগের মধ্যে ভরি সবকিছু, সে হোক কাঁচের বোতল, সে হোক মানে কিচেন গার্বেজ, হোয়াটএভার, সব কিন্তু একটার মধ্যে ফেলি। বিদেশে কিন্তু এটা নাই, বিদেশে কিন্তু সুন্দর করে প্রতিটা বাসার বাইরে সেখানে বিন দেওয়া আছে, যে কোনটা রিসাইকেলেবল, কোনটা কিচেন গার্বেজ, কোনটা, অর্থাৎ মিনিমাম তিনটা করে বিন দেওয়া থাকে। এবং আমাদের যে গার্বেজ গুলো হয় সেগুলো আমরা ওইভাবে সর্ট আউট করে আমরা ওই নির্দিষ্ট বিনে ফেলি। কিন্তু আমাদের বাংলাদেশে কি করে, সব একসাথে ফেলে। তারপরে যখন এটা ওই যে ভাগাড়ে নিয়ে যায়, অথবা এখন বিভিন্ন স্টেশন করেছে আর কি, ট্রান্সফার স্টেশন করেছে, সেগুলোতে সব একসাথে সিটি কর্পোরেশনের গাড়ি সব একসাথে নিয়ে যায়। তারপরে টুকাইরা আবার এটাকে সর্ট আউট করে, তাই না, টুকাইরা আবার এটাকে সর্ট আউট করে সেখান থেকে তারা এ করে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের কনসার্নের বিষয়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। তো এই বিষয়গুলো আমাদেরকে মানে তাহলে এনভায়রনমেন্টাল পলিসির বিষয়টা হচ্ছে খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সাথে, ইএমএস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ভেরি মাচ কানেক্টেড, এবং কোনোভাবেই যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, হার্মফুল না হয়, এবং সাথে সাথে কনজারভেশন, সংরক্ষণ এবং প্রোটেকশন, এগুলো আমাদের দরকার। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল বলতে তো আমরা বুঝি, তোমাদের সাথে এনভায়রনমেন্টের সংজ্ঞা দেওয়ার কোনো দরকার নেই, এনভায়রনমেন্টের সংজ্ঞা তোমরা ভালোই জানো। তো আমরা বলছি যে বিষয়গুলো হচ্ছে যে এটা এনভায়রনমেন্টাল পলিসি মানে একটা হচ্ছে এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে পলিসি। তো এনভায়রনমেন্ট মানে তো আমরা বুঝি যে আমাদের ফিজিক্যাল ইকোসিস্টেম এবং সোশ্যাল ডাইমেনশন, কোয়ালিটি অফ লাইফ, হেলথ, এবং ইকোনমিক ডাইমেনশন, রিসোর্স ম্যানেজমেন্ট, বায়োডাইভার্সিটি। আর পলিসি মানে কি, পলিসির আসলে কাজটা কি? পলিসি মানে হচ্ছে যে কোর্স অফ অ্যাকশন অর প্রিন্সিপাল,
যে পারসুড বাই আর প্রপোজ বাই এ গভর্নমেন্ট, এ পার্টি, বিজনেস, যারা এনভায়রনমেন্টাল যে সমস্ত প্রবলেম হয় সেই প্রবলেমগুলো যাতে করে আমরা হিউম্যান হ্যাজার্ড অথবা যে ইম্প্যাক্টটা অন দ্য হিউম্যান পিপল, সেটা নেগেটিভ ইম্প্যাক্টটাকে আমরা ম্যানেজ করতে পারি। ক্লিন অ্যান্ড গ্রিন এনভায়রনমেন্ট বলা হচ্ছে এখন, ক্লিন অ্যান্ড গ্রিন। তো যাই হোক, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বলতে অনেক কিছু বোঝায়, এটা একটা ভাস্ট সাবজেক্ট। তোমরা হয়তো যখন স্পেশালাইজেশন করবা তখন এক একজন এক এক সাইডে চলে যাবা, তাই না? এক একজন এক এক সাইডে যাবা, কেউ ওয়াটারে যাবা, কেউ হয়তো ওয়েস্ট ম্যানেজমেন্টে যাবা, কেউ ইকোসিস্টেমে যাবা, কেউ বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করবা। হায়ার স্টাডির ক্ষেত্রে প্রচুর স্কোপ আছে। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের কিন্তু যথেষ্ট স্কোপ আছে। তোমার ইউ হ্যাভ এ নলেজ অফ দ্য জিওগ্রাফি অ্যান্ড অলসো নলেজ অফ এনভায়রনমেন্ট, সো ইউ হ্যাভ এ ভেরি গুড প্রসপেক্ট। একটা হলো যে যারা শুধু এনভায়রনমেন্ট সায়েন্স পড়ে বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের কিন্তু জিওগ্রাফির নলেজ থাকে না, বাট যারা জিওগ্রাফিতে পড়ে তাদের কিন্তু গ্লোবাল কোন দেশের কি অবস্থা, ওভারঅল গ্লোবাল একটা সেটিং সম্পর্কে ধারণা থাকে, এবং তাদের জন্য এগুলো বুঝতে অনেকটা সুবিধা হয়। কোথায় কোন ওয়াইল্ড লাইফ আছে, কোথায় কোন বন আছে, কোথায় কি হচ্ছে, বুশফায়ার হচ্ছে, নানা ধরনের এই সমস্ত বিষয়গুলো। তাহলে ফিউচার জেনারেশনের জন্য ন্যাচারাল রিসোর্সকে আমরা প্রিজার্ভ করব, এটা হচ্ছে সাস্টেনেবিলিটি, এবং এটা হলো এনভায়রনমেন্টাল ইস্যুর বড় কথা। তো এখানে একটা কথা আছে, ফ্রি রাইডিং প্রবলেম অথবা ট্র্যাজেডি অফ কমন্স, এটা কে কেউ বলতে পারবে একটু খুব সিম্পলি? ফ্রি রাইডার প্রবলেম কি জিনিস আর ট্র্যাজেডি অফ কমন কি জিনিস? স্যার, ট্র্যাজেডি অফ দ্য কমন হচ্ছে এই যে দুজন যদি ওদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে যায় তখন দেখা যায় যে পুরো কমিউনিটির উপরে মানে সেটা ডিস্ট্রাকটিভ একটা ইফেক্ট পড়তেছে। আর ফ্রি রাইডার প্রবলেম এফআরপি ফ্রি রাইডিং প্রবলেম আমরা বলি না। ফ্রি রাইডিং প্রবলেম মানে হচ্ছে যে মনে করো যে আমি ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমিও যে সরকার থেকে সুবিধা পাচ্ছি, যে ট্যাক্স দিচ্ছে না সেও একই সুবিধা পাচ্ছে, তাহলে যে ট্যাক্স দিল না সে ফ্রি রাইডিং না? আমি স্টেডিয়ামে খেলা হচ্ছে, আমি টিকিট কেটে ঢুকলাম, আর আরেকজন ছাদের উপরে উঠে খেলা দেখতেছে, ও তো পে করতেছে না কাউকে, করছে? তো এটাই হচ্ছে ফ্রি রাইডিং প্রবলেম। আমাদের সমাজে অনেক লোক আছে যারা ফ্রি রাইডিং প্রবলেম মানে অন্যের উপরে চড়ে খায়, যেমন পরগাছা আগাছা বলি না আমরা, হ্যাঁ, ফ্রি রাইডিং প্রবলেম। ওই যে মানে কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার মতো অবস্থা, ঠিক আছে? বাসা বাঁধে কাক আর কোকিলে এসে ডিম পাড়ে নাকি, এগুলো হচ্ছে ফ্রি রাইডিং প্রবলেম। আর একটা হলো ট্র্যাজেডি অফ কমন্স, যেটা হচ্ছে যে যেগুলো কমন জিনিস আছে, যেমন নদী, তারপরে মাঠ, রাস্তাঘাট, এগুলো সকলের সম্পত্তি, এগুলো হচ্ছে আমরা যত্রতত্র ব্যবহার করি। যেমন পার্ক আমাদের, যেমন শরদ্দি উদ্যান, রমনা পার্ক, এগুলো হচ্ছে কমন্স প্রপার্টি অফ কমন্স প্রপার্টি। এগুলো তাহলে কমন্স প্রপার্টি গুলো ট্র্যাজেডি হলো এগুলো নোবডি লুক আফটার। সরকারি গাছ ডাল দুইটা ভাঙলো, প্রাইভেট গাছ হলে তো ভাঙতে পারতো না, তাহলে তো মার দিত। তাহলে ট্র্যাজেডি অফ কমন্স হলো এই সমস্ত কমন জিনিসগুলোতে। এখানে ওই যে ন্যাশ ইকুইলিব্রিয়াম তুমি যে উদাহরণটা দিলে, ওইটা হচ্ছে পরবর্তীতে আসে যে ন্যাশ ইকুইলিব্রিয়ামের কথা আসে, যে মনে করো যে তোমার জমির পানি, তুমি যদি জমিতে পানি ছেড়ে দাও, তোমার জমিটা উপরে, তাহলে নিচের জমিটা ডুবে যাবে, ও তো ফসল হবে না, ঠিক আছে? তাহলে এখন এর সমাধান কি? তো এটা ইকোনমিক্স এর থিওরি, ন্যাশ ইকুইলিব্রিয়ামে ওখানে বলছে এটাই, যে আসলে দুইজনে মিলে একটা শেয়ারিং করি, যে ঠিক আছে তুমি তোমার জমিতেও ধান হোক আর আমার জমিতেও তুমি পানি ছেড়ে দিলে হবে না, তাহলে তোমার ধানের যা হবে আমাকে শেয়ার করবা, অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে। তো কাজেই দুজনেই উইন উইন একটা সিচুয়েশন। তো যাই হোক, এইসব বিষয়গুলো এখানে চলে আসে। এনভায়রনমেন্টাল পলিসিতে বিভিন্ন রকমের টুলস নেওয়া হয় যাতে করে এখানে আবার এনভায়রনমেন্টকে ম্যানেজ করতে গেলে ট্যাক্সের একটা ব্যাপার থাকে। যেমন এখন আমাদের বাংলাদেশে কিন্তু বাজেটে বলা হচ্ছে যে গ্রিন ট্যাক্স, হ্যাঁ, বা গ্রিন জিডিপি। তো এগুলো গ্রিন মানে তো এগুলো হয় না, তাই না? গ্রিন ট্যাক্স বলতে মানে কি গ্রিন ট্যাক্স হয় নাকি? আসলে গ্রিন ট্যাক্স মানে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ট্যাক্স। আমরা যদি ট্যাক্স আরোপ করি তাহলে কিন্তু মানুষ এই কাজ করবে না। এই যে নদীতে ময়লা ফেলবে না, ও যদি নদীতে ময়লা ফেলে, নদীতে যদি মানে আনট্রিটেড কোনো জিনিস ফেলে, তাহলে ওর পরে হিউজ জরিমানা হবে, তাই না? হিউজ জরিমানা হবে। তাহলে এই বিষয়গুলো আমরা ট্যাক্সের মাধ্যমে
আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ট্যাক্স হলো একটা পলিসি, একটা হাতিয়ার, যে গভর্নমেন্ট এনভায়রনমেন্টাল পলিসি বাস্তবায়ন করতে যে মানুষ তো এমনি এমনি হবে না, তাহলে সেখানে মোবাইল কোড করতে পারে, তাই না? মোবাইল কোড করে জরিমানা আদায় করে মানুষকে নিবৃত্ত করা যেতে পারে। তারপরে ট্যাক্স আরোপ করতে পারে। আবার যারা ভালো কাজ করবে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে, তাদের থেকে আমরা জিনিস কিনবো, ঠিক আছে? ই প্রকিউরমেন্ট, গ্রিন প্রকিউরমেন্টের কথা এখন বলা হচ্ছে, ট্রেডেবল পারমিটস, ফি, এগুলো দিয়ে আমরা এনভায়রনমেন্টাল পলিসির কমপ্লায়েন্স এবং এনভায়রনমেন্টাল পলিসি থেকে আমরা আনতে পারি। তারপরে বিভিন্ন গভর্নমেন্টের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্ট করতে পারি, মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট করতে পারি, যে আসো আমরা সম্মিলিতভাবে আমরা কার্বন রোধ করি, ঠিক আছে? তো এখন এই যে কিয়োটো প্রোটোকল কি জিনিস বলতে পারবে? এটা কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকলের নাম শুনেছো কিনা? স্যার গ্রিন হাউস গ্যাস এমিশনস কমানোর জন্য যে প্রোটোকলটা হয়েছিল, তো সেটাতে তো আমেরিকা নিজেই মানে তারা তো রেটিফাই করে নাই, ঠিক আছে? তাহলে এখন কিভাবে হবে? এই যে আমরা কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জ হোক বা এনভায়রনমেন্টাল ইস্যুতে বাংলাদেশ ইজ ভেরি মাচ ভাইব্রান্ট, ভেরি মাচ ভাইব্রান্ট। আমরা কিন্তু সব ফোরামে কপ, তাই না, কমিটি অন পার্টিস যেটা হয়, কপ হয়, কপ গুলো তোমরা ফলো করবা, যে কপের কমিটি অন পার্টিস, যে জলবায়ু বিষয়ক বা এনভায়রনমেন্ট বিষয়ক যেটা হয়, সেখানে আমাদের কিন্তু হাইয়েস্ট লেভেল রিপ্রেজেন্টেশন থাকে, মাননীয় প্রধানমন্ত্রী বা আরো টপ লেভেলের থাকে। আমরা বাংলাদেশ কিন্তু ক্লাইমেটিক ইস্যুতে বা এনভায়রনমেন্ট ইস্যুতে কিন্তু বাংলাদেশ অনেক সোচ্চার, ঠিক আছে? অনেক সোচ্চার। এখানে আলাদা মিনিস্ট্রি আছে, এখানে আলাদা অধিদপ্তর আছে, এবং এখন বিভাগীয় পর্যায়ে কিন্তু জেলা পর্যায়ে কিন্তু অফিস হয়ে গেছে এই এনভায়রনমেন্টের। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের পলিসিতে উই আর ভেরি ফাস্ট। এখন ইমপ্লিমেন্টেশনের বিষয়টা হয়তো এখনো মানে, তারপরে পরিবেশ আদালত আছে কিন্তু আমাদের বাংলাদেশে, পরিবেশ আদালত আছে, বন আদালত আছে, ঠিক আছে? যাতে করে এগুলো মাইনর অ্যাক্টস এর দ্বারা এই সমস্ত আদালত পরিচালিত হয়। মোবাইল কোর্ট তো আছেই, যাতে করে জরিমানা দিয়ে বা ফাইন দিয়ে, জেল দিয়ে মানুষকে নিবৃত্ত করা যায়। এই যে দেখো, মাছের একটা সিম্পল উদাহরণ দেয়, যে জাটকা, জাটকা যদি ধরে ফেলে, এখন একদম নিষিদ্ধ করছে, এবং এখন কিন্তু মৎস্য সপ্তাহ করেছে। মানে এনভায়রনমেন্টাল পলিসি কিন্তু কোনো শুধুমাত্র এনভায়রনমেন্টাল মিনিস্ট্রির কাজ না, এটার সাথে অল মিনিস্ট্রিজ ইনভলভ, এগ্রিকালচার মিনিস্ট্রি অবশ্যই ইনভলভ, ঠিক আছে? অর্থাৎ সবাই কিন্তু ইনভলভ, সব মিনিস্ট্রি ইনভলভ। এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি হয়তো লিড রোল নিবে, কিন্তু এখানে পানি সম্পদ মন্ত্রণালয়, এখানে সব মন্ত্রণালয়গুলো কিন্তু, পরিবহন মন্ত্রণালয় কিন্তু জড়িত। তারা যদি কালো ধোঁয়া গাড়িকে অ্যালাউ করে রাস্তায়, তাহলে তো বাতাসে আমাদের এটা আসবেই, সীসা পরিমাণ বাড়বে। কাজে শুধু একক কিন্তু এনভায়রনমেন্টাল পলিসি মানে শুধু এনভায়রনমেন্টাল মিনিস্ট্রির কাজ তা কিন্তু না, অল মিনিস্ট্রিজ আর ইনভলভ, কারণ প্রত্যেকে তার প্রত্যেকের জায়গায় কিন্তু এনভায়রনমেন্টকে ক্ষতি করতেছে। কাজে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার, সকলের সম্মিলিত প্রচেষ্টার মানে গাইডলাইন কমপ্লায়েন্স করা দরকার সকলের। এখন কৃষি মন্ত্রণালয় যদি বলে যে ঠিক আছে তোমরা পেস্টিসাইড ব্যবহার করো, যা খুশি করো, ঠিক আছে, তাহলে তো আমার সরকারের যে পলিসি আছে যে না আমরা গ্রিন এনভায়রনমেন্ট করব বা এনভায়রনমেন্টাল মানে সাস্টেনেবিলিটি আনবো, তো সেটা রক্ষা হবে না। তো কমপ্লায়েন্সের একটা ইস্যু আমাদেরকে সকলে মিলে করতে হবে, ঠিক আছে? তো এখানে পলিসি বলতে আমরা বলি যে কোনো একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট না, এখানে যেখানে ট্যাক্সের প্রয়োজন সেখানে ট্যাক্স দিতে হবে, যেখানে জরিমানার প্রয়োজন সেখানে জরিমানা দিতে হবে, যেখানে লাইসেন্স বাতিল করার ব্যাপার সেখানে লাইসেন্স বাতিল করতে হবে। অর্থাৎ এনভায়রনমেন্টকে ক্ষতি করে এরকম কোনো কিছু আমরা অপারেট করতে দিব না। দ্যাট ইজ দ্য সাকসেসফুলনেস অফ এনভায়রনমেন্টাল পলিসি। এটা ওভারল্যাপিং থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকতে পারে, তো অবশ্যই এটাকে আমাদেরকে চিন্তা করতে হবে। তো এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা ইআইএ বলি আমরা, এখন যে কোনো প্রকল্পের ক্ষেত্রে আমি বলেছি আগে যে ডিপিপি করতে গেলে, অর্থাৎ এখানে কিন্তু প্রজেক্টের একটা প্রজেক্ট নিব, এই প্রজেক্টের কিছু ক্ষতিকর দিক আছে, ক্ষতিকর দিক আছে না? কি কি ক্ষতিকর দিক আছে বলতে পারবা? সে মনে করো যে পদ্মা বহুমুখী সেতু, এই সেতু যখন করা হচ্ছে বা করা হলো, শেষ হয়ে গেছে, তো এখানে কি কি এনভায়রনমেন্টাল মানে ইমপ্যাক্ট পড়েছে তোমাদের মনে হয়? পদ্মা সেতুতে
নদী ভাঙন না, নদী ভাঙন তো রোধ করেই করা হচ্ছে না, নদী ভাঙন নদীর শাসন করেই তো করা হচ্ছে, নয়তো ব্রিজ টেকবে না। রিভার ট্রেনিং বলে, নদী শাসন করেই তো রিভার বায়োডাইভার্সিটির উপর একটা খারাপ ইমপ্যাক্ট করবে। ইকোসিস্টেম ইয়েস, যে ওই সময় ওইখানে যে একটা ন্যাচারাল হ্যাবিটেট ছিল, একটা যে মানুষের জীবনযাত্রার একটা সেটিং ছিল, সেটা তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? মনে করো হয়তো কারো বাড়ির কবরস্থান, তার উপর দিয়ে অ্যাপ্রোচ রোড হয়েছে, বা পদ্মা সেতু করতে যে যে জমি অধিগ্রহণ করতে হয়েছে, সেখানে তাদের অনেকের বাপ দাদা 14 পুরুষের ভিটা একর করতে হয়েছে, সেখানে এখন হয়তো রিসেটেলমেন্ট এরিয়া বা অন্য কোনো কাজে প্রজেক্টের কনস্ট্রাকশন ইয়ার্ড, কোনো সার্ভিস এরিয়া হিসেবে চলছে। তার মানে এটা তো একটা ওভারঅল একটা ইকোসিস্টেম কিন্তু জিওপটাইজ বা ডিস্টার্ব হয়েছে, তাই না? হয় নাই? এটা হয়েছে। এখন এগুলোকে যতটুকু এই জন্য বলা হয়ে থাকে যে ঠিক আছে, জমি অধিগ্রহণ করতে হবে, প্রজেক্ট ছাড়া, জমি অধিগ্রহণ ছাড়া তো প্রজেক্ট হবে না, কিন্তু সেটা করতে গেলে আমাকে যতটুকু মিনিমাইজেশন করা যায়, মিনিমাম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নিয়ে করা যায় যতটুকু সম্ভব, এই জন্য সঠিক পরিকল্পনা মাফিক আগাইতে হবে, যাতে করে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এটা কিন্তু এই যে দেখো 1960s এর আগে কিন্তু তেমন কিছু ছিল না, আমেরিকাতেই কিন্তু আসলে শুরুই হয়েছে, কিন্তু আমেরিকা থেকে এই যে এনভায়রনমেন্টাল ইস্যুটা, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য বা এনভায়রনমেন্টাল পলিসি করা, এটা কিন্তু আমেরিকা থেকেই শুরু হয়েছে। যাই বলি না কেন, তারা কিয়োটো প্রটোকলে স্বাক্ষর না করলো, এগুলো কিন্তু তারা হয়েছে যে যেমন এখানে 1970-তে সেখানে কিন্তু তারা সিনেট থেকে একটা নিয়েছিল যে অয়েল স্পিল ছিল, সেই বিষয়টা কিন্তু হয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা বলছি যে প্রেসিডেন্ট নিক্সন কিন্তু রিঅর্গানাইজেশন প্ল্যান 3 যেটা বলে, সেটা কিন্তু তারা এনভায়রনমেন্টাল পলিসি তারা যেটা করেছে এবং অ্যাক্ট করেছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট জুলাই 1970। ঠিক আছে, অর্থাৎ আমেরিকাই কিন্তু পায়োনিয়ারিং এই সমস্ত অ্যাক্ট এবং পলিসি করার বিষয়ে। তারপরে নিক্সন কিন্তু ক্লিন এয়ার অ্যাক্ট 1970-তে স্বাক্ষর করেছিল, যেটা ওয়ার্ল্ডের একটা বড় এনভায়রনমেন্টাল কনজারভেশনের কাজ করে। তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আরো অনেক পরে, আমেরিকার অনেক পরে 73-এ তারা তাদের এনভায়রনমেন্টাল অ্যাকশন প্রোগ্রাম ইএপি তারা গ্রহণ করেছে। তো যাই হোক, ইউরোপিয়ান ইউনিয়ন অনেক পরে তারা করেছে। এরপরে এখন আমরা বলি যে আইএসও 14,000 কিন্তু এনভায়রনমেন্টাল ইস্যু, তাই না? আইএসও যেমন আছে না, আইএসও 9,000 কি বলতে পারবো কেউ? বিভিন্ন অর্গানাইজেশন যে লেখে আমরা আইএসও সার্টিফাইড, আইএসও 9,000, সেটা কি জিনিস? স্যার এগুলাই স্ট্যান্ডার্ড হচ্ছে ওই আইএসও 9,000 হলো, এটা হলো ম্যানেজমেন্ট রিলেটেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর আইএসও 14,000টা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস। যদি কোনো প্রতিষ্ঠান এনভায়রনমেন্টালি সাউন্ড হয়, এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাহলে সে এই সনদ পেতে পারে। ঠিক আছে, তার মানে এই 14,000 সিরিজ পুরোটাই হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস। তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও, তারা কিন্তু এটা ইন্টার গভর্নমেন্টাল একটা অর্গানাইজেশন, এটা কিন্তু ইউএনএ এর কোনো অর্গানাইজেশন না, বাট ইন্টার গভর্নমেন্টাল। তো এখানে কিন্তু আইএসও সনদ কেউ যদি পেতে চায়, ওখানে অ্যাপ্লাই করতে হয়, করলে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সনদ পাওয়ার উপযুক্ত কিনা, তখন সনদ পায়। তো আইএসও 14,001 যেটা আমরা বলছি, সেটা এনভায়রনমেন্টাল পলিসির উপরে, এনভায়রনমেন্টাল পলিসিকে কেন্দ্র করে এটা করেছে। তারপরে এনভায়রনমেন্টাল, যাক আমি এখন এনভায়রনমেন্টাল পলিসির এই যে বিষয়গুলো আছে, আমি থিওরিটিক্যালি না, যে আমাদের এই যে এনভায়রনমেন্টালের অনেকগুলো বিষয় আছে এখানে। তো আমি এই যে এনভায়রনমেন্টাল এবং যে এনভায়রনমেন্টাল ল, এনভায়রনমেন্টাল রিস্ক অ্যানালিসিস, ইন্টার গভর্নমেন্টাল সিস্টেম ম্যানেজমেন্ট, পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিসি, ওয়াটার সাপ্লাই, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, environmental chemistry, aquatic chemistry, hazardous materials, environmental management, environmental engineering, ecology, মানে তোমার এই যে তোমরা যে সাবজেক্টে লেখাপড়া করছো, তার কিন্তু ওয়াইড ফিল্ড আছে হায়ার স্টাডি করার জন্য। ফরেস্ট ইকোলজি ম্যানেজমেন্ট, ইকোসিস্টেম স্ট্রাকচার ফাংশন, এগুলো এর মধ্যে আসে। তো আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আলোচনায় যাব। তো
এটা তো গেল, তাহলে তো স্টপ করি। স্টপ করে আমি এখন আমাদের শেয়ার স্ক্রিনে আবার যাই। এটা কি দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিন শেয়ার অফ আছে। স্ক্রিন শেয়ার অফ আছে, আচ্ছা। স্যার শেয়ার করতে পারবেন তো, পারমিশন দেওয়া আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন দেখা যাচ্ছে? এখন তো দেখা জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা বলছি যে এই যে এনভায়রনমেন্টাল পলিসি বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটু তাহলে থিওরিটিক্যাল বিষয়টা আমরা দেখলাম। এখন যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা আসলে কি কি করেছি, বা তো আমাদের বাংলাদেশে যেমন অনেকগুলো অ্যাক্ট আছে, আগের থেকে ছিল, যেমন ফ্যাক্টরিজ অ্যাক্ট 1965, 1965 সালের ফ্যাক্টরি আইন পাকিস্তান আমলে। কাজে এটা কিন্তু ছিল, মানে এনভায়রনমেন্টকে আমাদের মানে এখন কেউ মানতো না। হ্যাঁ, ফ্যাক্টরি আইন, এই ফ্যাক্টরি আইনের ভিতরেই কিন্তু 65 সালের ফ্যাক্টরি আইনের ভিতরেই কিন্তু বলা আছে একটা ফ্যাক্টরি সে কতটুকু ফাঁকা রেখে করবে, সে সিঁড়ি রাখবে নাকি সে চলাচল করার জন্য, সেখানে হেলথ প্রোটেকশনের ব্যাপারটা ছিল, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের ব্যাপার ছিল, হ্যাজার্ডাস সাবস্টেন্স গুলো সে কোথায় ফেলবে, রাস্তাঘাটে ফেলবে না কোথায় ফেলবে, এটা ছিল কিন্তু ফ্যাক্টরি অ্যাক্ট 1965, আমরা এটা জানি না। তো যাই হোক, বাংলাদেশে কিন্তু সবচেয়ে যেটা করা হলো যে এনভায়রনমেন্টাল পলিসি অফ 1992, 1992 সালে আমাদের এনভায়রনমেন্টাল পলিসি করা হয়। সেখানে কিন্তু একটা বেটার অ্যান্ড কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ টু অ্যাড্রেস দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস, এনভায়রনমেন্টাল ইস্যুটাকে বেটার ওয়েতে করার জন্য একটা কনসলিডেটেড একটা দরকার, তোমার অ্যাপ্রোচ দরকার, গাইডেন্স দরকার। তো এখন ভেরি ফিউ এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্টাল পলিসি হাউএভার হিয়ার টু ট্রান্সেন্ড ল। এইটাই আমরা বলি যে আমাদের আসলে পলিসি থাকলে তো হবে না, আমার পলিসি থেকে আমাকে এটাকে ল এ রূপান্তর করতে হবে। আর ল থাকলেই কিন্তু হবে না, এনফোর্সমেন্ট দরকার। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, আইন আছে আইনের প্রয়োগ নাই। সো হট, কোনো কাজ হবে? তোমরা কি মনে করো? আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, ইমপ্লিমেন্টেশন নাই, তাহলে কি কোনো কাজ হবে? না স্যার, হবে না। কাজ হবে না। তাহলে আমাদের আগে দরকার হলো, ঠিক আছে, আমি যাই করি, পলিসি করি, রুল করি, রেগুলেশন করি, আইন করি, বিধি করি, অফকোর্স দ্যার শুড বি দ্য এনফোর্সমেন্ট। এনফোর্সমেন্ট না হলে মানে এটা আইন তো কাগজে কলমে থাকে, তাই না? যাক, এনিওয়ে, আমরা বলছি যে আমাদের বাংলাদেশে একটা আইন করা হয়েছে, দেখো, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট, ইসিএ 1995 এ 95 সালে আইন করা হলো এনভায়রনমেন্ট, পরিবেশ সংরক্ষণ আইন, কনজারভেশন অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে আমাদের বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল কি করে সংরক্ষণ করা যাবে, ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্ট্রোলিং অ্যান্ড মিটিগেটিং এনভায়রনমেন্টাল পলিউশন। এখন এনভায়রনমেন্টাল পলিউশন তো হবে, উন্নয়নের কাজের জন্য ডেভেলপমেন্টের সাথে সাথে কিছু আসবে, তো সেটাকে মিটিগেট করার ব্যবস্থা করতে হবে, মিটিগেশন। তোমরা কি কোনো সময় কোনো কোর্সে বা কোথাও পড়েছো কিনা এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ? এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? কেউ বলতে পারবা? এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ, ইকেসি, কোনো কোর্সে পড়েছো কিনা বা এই সম্পর্কে কেউ জানো কিনা, কেউ কিছু? না স্যার। না স্যার, এটা আসলে বলা হয়নি। না, এটা একটু পড়ো, তোমাদের কাজে দিবে ভবিষ্যতে। এটা একটু পড়ো, এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ, ইকেসি, এটার উপর তোমরা হায়ার স্টাডিও করতে পারো, গবেষণা করতে পারো। এনভায়রনমেন্টাল কুজনেট, ইকেসি বলে, ইকেসি, এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ হলো যে সে অনেক গবেষণা করে, মানে অনেক দেশের উপর গবেষণা করে স্যাম্পল ডেটা নিয়ে এসে দেখিয়েছে যে উন্নয়নের সাথে সাথে প্রথমে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়, ঠিক আছে? ইট ইজ পজিটিভলি রিলেটেড উইথ দ্য ডেভেলপমেন্ট। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন and economic development is positively related, কার্ভটা আপওয়ার্ড স্লোপিং। বাট ডেভেলপমেন্টের একটা পর্যায়ে যে
যখন ডেভেলপ মোটামুটি হয়ে যায় তখন মানুষ নজর দেয় এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য, মিটিগেট করার জন্য। তখন আবার যত ডেভেলপমেন্ট হবে এনভায়রনমেন্টাল উন্নতি হবে, এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট হবে। তাহলে কার্ভটা তখন কি হবে? ডাউনওয়ার্ড স্লোপিং হবে না? তাহলে এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভের দেখতে ইউ শেপের মতো হবে, ইউ শেপ, উল্টা ইউ শেপ। হ্যাঁ, এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভটা হবে কেমন? উল্টা ইউ শেপ হবে, তাই না? উল্টা একটা কাপকে উল্টাইলে যেমন হয়, উল্টা ইউ শেপ, মানে প্রথমে ইনক্রিজিং করে তারপরে ডিক্রিজিং করে। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ, ইকেসি। তো যাই হোক, আমাদের এখানে আমরা বলছি যে এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল রুল করা হলো 1997-এ এসে রুল করা হলো। আর পলিসি কবে করলো? 92-তে, 97 সালে এসে রুল করা হলো। তারপরে ইসিএ, ইকোনমিক্যালি, তোমরা অবশ্যই বলেছো ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, ইসিএ 95-এ ইসিএ ঘোষণা করা হলো, যাতে করে টক্সিক এবং হ্যাজার্ডাস সাবস্টেন্স এগুলো না হয়। এবং এই রুলগুলো ডিফারেন্ট ক্যাটাগরি ইন্ডাস্ট্রিজের জন্য ডিফারেন্ট টাইপস অফ রুল করা হলো। সব ইন্ডাস্ট্রির জন্য তো একরকম রুল করলে হবে না, তাই না? সব কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য একরকম, টেক্সটাইল, জুট, গার্মেন্টসের জন্য একরকম, রোডের কাজ, মাটির কাজ যেখানে সেটা একরকম, আবার যেগুলো সফট নেচার, হেলথ রিলেটেড প্রজেক্ট, সেখানে আর এক রকমের বিধিবিধান থাকতে হবে। তো আমাদের এখানে কিন্তু মানে এই IUCN 2000 সালে একটা গবেষণায় বলছে যে মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন রুলস অফ ইন্ডিয়া, the environmental conservation rule 97 have not specified permissible extent of, অর্থাৎ ইন্ডিয়াতে যেটা আছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন রুল অফ ইন্ডিয়া, তার তুলনায় আমাদের এটা অনেক দুর্বল। আমাদের এটা স্পেসিফিক করে নাই যে কি পরিমাণ পারমিসিবল মানে এক্সটেন্ট অফ এমিশন অর দ্য অব্লিগেশন অফ দ্য কারেক্টিভ অ্যাকশন। IUCN এর গবেষণা থেকে এটা আসছে। তো যাই হোক, আমাদের বাংলাদেশে কিন্তু কতগুলো বিষয় বলা হয়েছে। আমাদের এখানে সেক্টরাল ল নাই, ওইভাবে নাই যে কোন সেক্টরের জন্য কোন ধরনের আইন, সেটা নাই। তারপরে যেমন আর্টিকেল 6 অফ বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্ট, ঠিক আছে, বাংলাদেশের পেট্রোলিয়াম আইন আছে 75 সালের। সেখানে আর্টিকেল 6-এ বলছে যে it shall be the duty of any person engaged in petroleum operation to ensure the operation is carried out in proper and workmanlike manner and in accordance with good oil field practice. তো এখানে কিন্তু এগুলো বলা আছে যে এই যে পেট্রোলিয়াম অ্যাক্টের মধ্যে এগুলো বলা আছে, যেমন নেভিগেশন, যাতে করে নদীর পানিতে পেট্রোল জাতীয় জিনিস না যায়, ফিশিং, এবং এই যে সি বা সি বেডকে ক্ষতিগ্রস্ত না করে, এই সমস্ত বিষয়গুলো বলা আছে। কিন্তু the act has not defined what factors connected with ecological environment. অর্থাৎ এখানে পেট্রোলিয়াম অ্যাক্ট একটা আছে বাংলাদেশে, যেটা পেট্রোলিয়াম পরিবহন, ট্রান্সপোর্টেশন, এগুলোর সাথে রিলেটেড বিষয়গুলো আছে, কিন্তু সেটা এনভায়রনমেন্টকে, ইকোলজিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এবং তার জন্য কি জরিমানা, তার জন্য কি প্রোটেকশনের বিধান, প্রভিশন, দ্যাট ওয়াজ নট অ্যাড্রেসড। তাহলে এই যে বললাম যে আমাদের এখানে ইতস্ত বিক্ষিপ্ত কিছু রুল আছে, কিছু পলিসি আছে, কিন্তু ওইরকম নাই, মানে অব্লিগেশন গুলো নট স্পেলড আউট। তো যাই হোক, আমাদের সবচেয়ে মানে যে বিষয়টা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেস্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, এটার নাম চেঞ্জ হয়েছে। কেউ বলতে পারবে এটা কি নাম এখন? বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। হ্যাঁ, তাহলে এটা যোগ করা হয়েছে এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। জলবায়ু পরিবর্তনটাকে প্রথমে একটা ট্রাস্ট ইউনিট ছিল, তার থেকে ট্রাস্ট করা হলো BCCTF, তারপরে সেখান থেকে এটাকে মিনিস্ট্রির নামের সাথে ক্লাইমেট চেঞ্জটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে, যাতে করে এই যে মানে এনভায়রনমেন্টাল সেক্টরটাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শেপ দেওয়া যায়, করা যায়। তো এখানে জিনিসটা বলা হয়েছে যে আমাদের বাংলাদেশে দেখো প্ল্যানিং কমিশন, মানে কারা কারা ইনভলভ, এই টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের পরিকল্পনা কমিশন জড়িত, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ডিপার্টমেন্ট অফ, এখন ডিপার্টমেন্ট অফ ক্লাইমেট তো নাই, ডিপার্টমেন্ট অফ ক্লাইমেট চেঞ্জ নাই, আছে ট্রাস্ট, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট, BCCTF, ক্লাইমেট BCCT, আর ফান্ডের নাম হলো TF, ক্লাইমেট চেঞ্জ। এটা বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নিজস্ব টাকায়, সরকার এই পৃথিবীর কিন্তু অনেক দেশে এই ধরনের নিজস্ব টাকায় জলবায়ু
অ্যাড্রেস করার মানে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু সাহসিকতা দেখাইছে যে ক্লাইমেট চেঞ্জের যত মানে এই যে মানে আছে বিভিন্ন ফান্ড আছে, রেজিলিয়েন্স ফান্ড আছে, বাট ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড যেটা সেটা কিন্তু সম্পূর্ণ সরকারি টাকা। সরকার এটাকে একটা ট্রাস্টে রূপান্তর করেছে। ডিপার্টমেন্ট এখনো হয় না, এত ভবিষ্যতে হয়ে যাবে। তো ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ এগ্রিকালচার জড়িত, তারপরে মিনিস্ট্রি অফ ফিশারিজ জড়িত, লাইভ স্টক, ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক, ওয়াটার রিসোর্স, মিনিস্ট্রি অফ এনার্জি, হেলথ, তারপরে মিনিস্ট্রি অফ এডুকেশন। এখানে এডুকেশনে হয়তো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কম, কিন্তু তাদের বই পুস্তকে পাঠ্যপুস্তকে যদি এনভায়রনমেন্টাল বিষয়গুলো নিয়ে আসে, আমরা যদি মনে করো ছোটবেলা থেকে আমরা যদি এই বিষয়গুলো দেখি, যেমন দেখো যে আমরা টেলিভিশনে অ্যাড দেখি না, ওই যে কি চিপসের অ্যাড, যে গাড়িতে যাচ্ছে মেয়ে চিপসকে বাবার হাতে দিল, বাবা জানলা খুলে ফেলে দিল, মেয়েটা কি বলল যে বাবা এইটা তো এটা যে ড্রেনেজে জলাবদ্ধতা সৃষ্টি করবে। ঠিক আছে, কাজেই এরকম যদি শিক্ষামূলক মানে প্রচার করা যায়, মিনিস্ট্রি অফ এডুকেশন এই কাজগুলো করতে পারে। তাদের পাঠ্যপুস্তকে একদম ছোটবেলা থেকে যদি পরিবেশ সুন্দর রাখার বিষয়গুলো গুরুত্ব দেয়, হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস যারা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিং তৈরি করে, তারপরে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, তারা তো অনেক রাস্তাঘাট করে, তারপরে সড়ক ও জনপথ সেতু বিভাগ, অর্থাৎ যারাই এই ধরনের কাজগুলো করে তাদের সবাই জড়িত। আর আমাদের সর্বোচ্চ লেভেলে কিন্তু আমাদের বাংলাদেশে একটা আছে ন্যাশনাল এনভায়রনমেন্ট কাউন্সিল, এনইসি। তোমরা তো অনেকেই এটা শুনছো কিনা আমি জানি না। ন্যাশনাল এনভায়রনমেন্টাল কাউন্সিল আছে, যেটা প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার হলো এটার হেড, এবং ওনার নেতৃত্বে একটা এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল এনভায়রনমেন্টাল কাউন্সিল, এটাকেও একনেক বলা হয়। প্রকল্প পাশের জন্য যেটা সেটার নাম হলো একনেক, তবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, আর এটা হচ্ছে এনভায়রনমেন্ট কাউন্সিল, এটাও একনেক। তো এটাও কিন্তু এই এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল, প্রথম কথা হলো যে একনেকের হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তো ডিভিশনাল লেভেলে কিন্তু ডিভিশনাল এনভায়রনমেন্ট কমিটি আছে প্রতিটা বিভাগে, ডিভিশনাল কমিশনারদের হেডে সেখানে ডিভিশন লেভেলে এনভায়রনমেন্ট কমিটি আছে। তারপরে জেলা পর্যায়ে এখন কিন্তু কাজ করছে, উপজেলা পর্যায়ে পর্যন্ত কাজ করছে। তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, তারা মেনলি তাদের হলো লিড মিনিস্ট্রি। ঠিক আছে, যে কোনো মিনিস্ট্রি যদি কোনো কাজ করতে যায় তাহলে সেখানে তাদের কিন্তু ছাড়পত্র লাগে, পরিবেশ ছাড়পত্র। এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স ইজ রিকোয়ার্ড অ্যান্ড ম্যান্ডেটরি, এটা লাগতেই হবে। এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স না হলে কোনো কাজ করা যাবে না। একটা রাস্তা করতে গেলে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স লাগবে, একটা বিল্ডিং করতে গেলে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স লাগবে, পরিবেশ ছাড়পত্র। তো এখন বাংলাদেশে সবই সম্ভব। এখন পরিবেশ অনেক সময় অনেক কিছু আমাদের মাথায় ঢোকে না, যে এটা হচ্ছে কি করে পরিবেশের ছাড়পত্র পেল, কিন্তু এটা নিয়ম আছে যে পরিবেশ ছাড়পত্র পাবে। এখন বাংলাদেশে এই যে কিছুদিন আগে রূপগঞ্জ, তাই না, রূপগঞ্জে একটা যে আগুনের যে ঘটনা ঘটলো, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো, এতগুলো প্রাণ চলে গেল, ওই যে সেজান যে জুস ফ্যাক্টরিতে, সেখানে কিন্তু এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিয়েই অবশ্য তারা করা উচিত, বা তারা অবশ্যই এনভায়রনমেন্টের ছাড়পত্র যাদের আছে এটা আবার প্রতি বছর নবায়ন করতে হয়। এখন তারা কিন্তু নবায়নের সময় এসে পরীক্ষা করে দেখে যে আসলে ঠিক আছে কিনা। তাহলে এটা তারপরে কলকারখানা পরিদর্শক তারা কিন্তু তাদেরও কিন্তু দায়িত্ব যে একটা ফ্যাক্টরি বিল্ডিং তারা ভিজিট করতে পারে, যে এখানে পর্যাপ্ত পরিমাণে হেলদি হাইজিনিং এগুলো মেনটেন হচ্ছে কিনা। ঠিক আছে, যে আমাদের বিভিন্ন গার্মেন্টসে আগুন লাগে, তাই না, তো আসলে সেই ধরনের যদি আগের থেকে এগুলো যে সমস্ত সংস্থাগুলো দেখার কথা, তারা যদি এগুলো দেখে ঠিক মতো, যে এটা ঠিকঠাক মতো করেছে, যে ফায়ার এক্সটিংগুইশার আছে, বা সেখানে কোনো বিপদ ঘটলে মানে এক্সিট ডোর আছে কিনা, ইভাকুয়েট কিভাবে করবে, এইসব বিষয়গুলো কিন্তু মানে আমাদের এখানে কম অ্যাড্রেস করা হয়, যার কারণে বড় বড় ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন এই ধরনের ঘটনা মানে মানুষের প্রাণহানি হয়, জানমালের ক্ষতি হয়। তো আমরা বলছি যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এন্ড প্রোটেকশনের জন্য প্রতিটা মন্ত্রণালয়ের নিজস্ব পলিসি এবং প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক আছে, প্রতিটা মন্ত্রণালয়ে। এই যে কথাগুলো বললাম যে সব মন্ত্রণালয়ে, এটা শুধু একমাত্র পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না,
সব মন্ত্রণালয়ের একটা কাজ আছে এবং তারা এই ফ্রেমওয়ার্কের আওতায় এই কাজটা করে। Institutional capacity of all concerned ministries for implementing in various action measures identified still remains weak. কিন্তু আমাদের বাংলাদেশে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি এখনো পর্যন্ত গড়ে ওঠে নাই। ঠিক আছে, যাই হোক আমরা এখানে কতগুলো বিষয়ে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সবচেয়ে বেশি কাজ করে, যেটা ফাংশনিং, এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট, মনিটরিং, এনফোর্সমেন্ট, এই 4টা কাজ। যে এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট, এই কাজটা করে ম্যান্ডেট হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশ অধিদপ্তর। এই পরিবেশ অধিদপ্তর সার্ভিলেন্স করবে, তারা যাবে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট ঘুরবে যে এখানে এনভায়রনমেন্টালের কোনো ব্যত্যয় ঘটছে কিনা, এনভায়রনমেন্টের কোনো লুপহোল, এখানে এনভায়রনমেন্টাল পরিবেশকে বিঘ্নিত করতেছে কিনা। আমরা অনেক সময় বলি যে আরে পরিবেশ যাক, আগে আমার বিল্ডিং উঠুক, হ্যাঁ আগে আমার কাজ হোক, আগে রাস্তা হোক, তারপর পরিবেশ দেখা যাবে। এই যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যেটা তোমরা জানো যে আমাদের একজন নাম করা একজন ছিল, উনি রাজশাহী ইউনিভার্সিটির, মারা গেছে ভদ্রলোক, কি নাম, ডক্টর শামসুল হক না শামসুল আলম, এই যে কিছুদিন আগে মারা গেলেন। উনি রাজশাহী ইউনিভার্সিটির জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, ডক্টর শামসুল আলম বা শামসুল হক এই জাতীয়, এই কিছুদিন আগে মারা গেল। তো উনি কিন্তু এই বিষয়ে অনেক কাজ করেছে, চলন বিলের যে ইম্প্যাক্ট নিয়ে। চলন বিল তো তোমরা নাম শুনেছো নাকি, না নাম শোনো নাই? চলন বিল কোথায়? চলন বিল নাটোরে। হ্যাঁ, চলন বিলটা যে মানে এটা সবচেয়ে একটা বড় একটা কি ছিল, ওয়ার্ল্ড মানে ওয়াটার লাইফ ছিল, তাই না? এবং এখানে কিন্তু মাছের একটা ব্রিডিং একটা ক্ষেত্র ছিল, অভয়ারণ্য ছিল। এখন এই চলন বিলের মাঝখান দিয়ে রাস্তা বানাই ফেললা, তো কি হলো? এই যে তাদের যে বায়োডাইভার্সিটি লস হয়েছে না, এখন তো সেখানে মানে গাড়ি চলে, ট্রেন চলে এবং প্রচুর মানুষের আনাগোনা, এখন অনেক ঘরবাড়িও আস্তে আস্তে চলন বিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা ন্যাচারাল যে সেটিং ছিল সেটা কিন্তু বায়োডাইভার্সিটি লস্ট হয়েছে। এটার উপরে অনেক গবেষণা আছে চলন বিলের এটার উপরে। তো এখন আমরা যেটা বলছি যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটাকে কন্ট্রোল করা, যে কোনো ইন্ডাস্ট্রি থেকে সলিড ওয়েস্ট হোক অথবা লিকুইড ওয়েস্ট হোক, তাই না, টক্সিক বা এই জাতীয় হ্যাজার্ডাস কোনো পদার্থ যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, EIA ইজ ম্যান্ডেটরি ফর এনি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই সমস্ত কাজগুলো করা, এবং এয়ার কোয়ালিটি, যেমন আমাদের ঢাকা শহরের এয়ার কোয়ালিটি দেখলে খুবই খারাপ অবস্থা। তারপরে সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, অ্যাফরেস্টেশন, তারপরে ওয়াইল্ড লাইফ, ক্রিটিক্যাল হ্যাবিটেটস, ফিশারিজ, আদার ন্যাচারাল রিসোর্স ইস্যু, এই বিষয়গুলো তারা অবশ্যই অন্তর্ভুক্ত করবে। যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের এগুলো হচ্ছে ম্যান্ডেট, তারা পরিবেশকে রক্ষা করার জন্য এই কাজগুলো করবে। তো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যে কাজগুলো করে, যে ইকোসিস্টেম অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, ECA, সোফার আমাদের এখানে 8টা ECA করা হয়েছে, ওই যে টাঙ্গুয়ার হাওড়, হাকালুকি হাওড়, তাই না, এগুলো করা হয়েছে আর কি। আর ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হলো গাছ লাগানো, গাছ দেখা, এবং এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। যে এখন বাংলাদেশে প্রচুর গাছ লাগাচ্ছে মানুষ, পরিকল্পিতভাবে গাছ লাগাচ্ছে, বাট এটা খেয়াল রাখতে হবে যেন সঠিক। তারপরেও আমাদের এখনো যথেষ্ট পরিমাণে কম আছে, এবং আমাদের যে সংরক্ষিত বন অঞ্চল আছে, সুন্দরবন আছে, তাই না, সিলেটের বন অঞ্চল আছে, এগুলো অবশ্যই রক্ষা করতে হবে। আমাদের পাহাড়ি এলাকার যে বন অঞ্চল আছে সেগুলো অবশ্যই রক্ষা করতে হবে। তারপরে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন একটা আছে, ওয়ারপো কিন্তু এটা নিয়ে কাজ করে। তারপরে ন্যাশনাল ওয়াটার রিসোর্স কাউন্সিল একটা আছে, হ্যাঁ, এই সমস্তগুলো ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান একটা আছে, এবং ন্যাশনাল ওয়াটার পলিসি 99, কারণ এগুলো কিন্তু এনভায়রনমেন্টাল পলিসির পার্ট। এখন আমাদের বাংলাদেশে আমরা যেটা বলি যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, যেটা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টটা খুব দরকার আমাদের। এটা আমরা পলিসি করেছি, আমরা করেছি, কিছু রেগুলেশন করা হয়েছে, কিছু ডাইরেক্টিভস দেওয়া হয়েছে, বাট এই যে অ্যাক্ট না হলে তো এনফোর্সমেন্টটা অত জোরদার হয় না, এগুলো আমাদেরকে আনতে হবে। এখন আমাদের এই এনভায়রনমেন্টাল পলিসি
বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কি কি কনস্ট্রেন্ট আছে, সেটা তো আমরা বললাম যে আমাদের আসলে মানে আরো বেশি প্রুডেন্ট অ্যাক্ট বা পলিসিটাকে আরো বেশি করা দরকার, ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার, যেটাতে আমাদের পলিসি গ্যাপ রয়ে গেছে। সেই পলিসি গ্যাপগুলোকে আমাদের যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারা ফ্লাড দেখে, সাইক্লোন দেখে, তাহলে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সাথে এনভায়রনমেন্টাল মিনিস্ট্রির সাথে তাদেরও একটা অবশ্যই এটা লিঙ্ক থাকতে হবে, অ্যালাইন থাকতে হবে। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সবগুলোর একটা অ্যালাইন থাকতে হবে, এটা ইন্টার মিনিস্ট্রিয়াল ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন ইজ ভেরি মাচ দরকার। এটা আমাদের একটা বড় সমস্যা। তো এখানে আমরা যেটা বলি যে আমাদের বাংলাদেশে বাস্তবায়নে আমরা কতক্ষণ কন্টিনিউ করব? আমরা টাইম আছে টাইম আপনি শেষ করেন, সমস্যা নেই স্যার। আচ্ছা, টাইম নিয়ে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। তোমাদের কি মানে এই বিষয়টা কি ভালো লাগতেছে কিনা? আমি তো কোনো ফিডব্যাক পাচ্ছি না। জি স্যার, ভালো লাগছে স্যার। না, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের, ফর হায়ার স্টাডি, ফর ফার্দার স্টাডি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আসলে পলিসি কি জন্য, পলিসি আমরা পলিসি করি কি জন্য? যে কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করার জন্য, কোনো একটা গাইডেন্স বা ডাইরেক্টিভস সেগুলোকে ইনফোর্স করার জন্য আমরা পলিসি করি, আমরা আইন করি, আমরা বিধিবিধান করি। কিন্তু আমাদের এই এনভায়রনমেন্টাল পলিসি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদেরকে আমাদের জীবনের উপরে একটা, তাই না, যে পরিবেশ না বাঁচলে তো আমরা বাঁচবো না, আমরা সবাই ডেড, তাই না? পরিবেশ না বাঁচলে কি আমরা বাঁচবো না, কারণ আমরা পরিবেশে আমরা বাঁচি। তো এখন সেইটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে হয়তো এটাকে আরো মানে ইনফোর্সেবল করা, আরো বেশি সুচারু করা। এখন সমস্যা হয়েছে যে এখন দেখো, তুমি যদি পূর্বাচলে যাও, পূর্বাচলে কেউ গেছো এর মধ্যে, বা আশুলিয়াতে কেউ গেছো? আশুলিয়ার ওই রাস্তা দিয়ে, এই রাস্তা কিন্তু আগে ছিল না, ঠিক আছে? তাহলে এখন দেখো ঢাকা শহরের তারপরে ওই যে মাওয়ার দিকে যেতে গেলে দেখছো রাস্তার দুই পাশে কি পরিমাণ সাইনবোর্ড আবাসনের। তাহলে সব সব নগর হয়ে যাবে। তাহলে দেশে আর কি কোনো খালি জায়গা থাকবে না, জলাধার থাকবে না। তাহলে মাছ কোথায় যাবে? বুড়িগঙ্গায় কোনো মাছ আছে বলে তো আমার মনে হয় না, আছে? কারণ ওয়াটার যেভাবে পলিউটেড হয়েছে, সেখানে মাছ থাকার তো কথা না, কোনো প্রাণী তো অক্সিজেন পাবে না, তাই না? তো এই যে এই বিষয়গুলো আর কি, যে আমাদের দেখো যে পরিমাণ আমাদের ঢাকা শহরের আগে চারিপাশে জলাশয় ছিল, তাই না? এই যে পূর্বাচল বিশাল এরিয়া, সেটা কিন্তু সব এখন কি হয়েছে, যেখানে হাউজিং করা হচ্ছে, সেখানে এখন ইন্ডাস্ট্রি হচ্ছে। তারপরে তুমি আশুলিয়ার দিকে যাও, আশুলিয়া এদিকে তো বিশাল ওইরকম জলাশয় ছিল, তার ভিতর দিয়ে চতুর্দিকে এই যে বেড়িবাঁধ করা হলো, তাই না? ঢাকা শহর রক্ষা বাঁধ, সেটা হয়তো ঠিক আছে, ঢাকা শহর রক্ষা বাঁধ দরকার ছিল, কিন্তু এখন সেটাকে এমন ভাবে করা হয়েছে, এখন সেটা সড়কের একটা গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ হয়েছে, তাই না? তারপরে এই যে আশুলিয়ার যে রাস্তাটা বাইপাস, তো এটা কিন্তু করা হয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে হয়তো আমার যোগাযোগ ভালো হয়েছে, আমার কমিউনিকেশন ভালো হয়েছে, মুভমেন্ট ফাস্টার হচ্ছে, কিন্তু আমার পরিবেশটা তো, তাই না? এখন ওইদিকে কিন্তু যখনই রাস্তা হয়ে গেছে, এখন তুমি আশুলিয়ায় গেলে দেখবা যে ওখানে সব বড় বড় সাইনবোর্ড, যমুনা গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপ। পূর্বাচলের দিকে যাইতে গেলে দেখবা যে সব অমুক গ্রুপ, সেই গ্রুপ, সব সাইনবোর্ড লাগিয়ে রাখছে। মাওয়া রোডের দিকে গেলে দেখবা দুই পাশেই কিন্তু বিশাল বিশাল সব শহরের সাইনবোর্ড। এখন এই যে যেটা হচ্ছে, এটা তুমি বন্ধ করবা কিভাবে, তাই না? এটা পরিকল্পিত ভাবে, কিন্তু এটা বন্ধ করতে গেলে আমাদেরকে আরো শক্ত আইন দরকার, পলিসি দরকার, এবং তার এনফোর্সমেন্ট দরকার। যে কোনো কিছু করতে গেলে আগে অবশ্যই পরিবেশের উপরে অ্যাসেসমেন্ট হওয়া দরকার, যে এটা আমার পরিবেশের উপরে কতটুকু নেগেটিভলি এটা হার্মফুল হবে। ঠিক আছে, যদি আমার এই ধরনের কাজ করতে হয়, তাহলে আমার পরিবেশটাকে বিঘ্নিত হবে। তাহলে বিঘ্নিত হলে সেটা মিটিগেশন কিভাবে হবে? হাউ? পরিবেশের
যে ক্ষতি হবে সেই ক্ষতিটা পোষানোর জন্য তো অবশ্যই এটার মিটিগেশন দরকার, তাই না? মিটিগেশনটা আমরা বলি যে ঠিক আছে আমার এটা লাগবে, কিন্তু তার উপযুক্ত মিটিগেশন প্ল্যান আছে কিনা, যে মিটিগেশন প্ল্যান হচ্ছে কিনা, এই বিষয়গুলো। যে পদ্মা সেতুতে যে পরিমাণ গাছ কাটা গেছে তার কয়েক গুণ গাছ লাগানো হয়েছে, ঠিক আছে, অলরেডি ডান। এই যে এগুলো হচ্ছে যে রিসেটেলমেন্টের কাজ, রিহ্যাবিলিটেশনের কাজ। তো যাই হোক, আমরা যেটা বলছি যে আমাদের বাংলাদেশের নাইদার দ্য পলিসি নট দ্য ল প্রেজেন্টস দ্য ক্লিয়ার অপারেশনাল গাইডলাইন ফর ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন অ্যান্ড সিনক্রোনাইজেশন অফ অ্যাপ্রোচেস। আমাদের বাংলাদেশে এটা একটা বড় ল্যাকিংস, যে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন এবং সিনক্রোনাইজেশনের অভাব রয়েছে, বড় অভাব রয়েছে। কেউ কার কথা শুনে না। কৃষি মন্ত্রণালয় যখন পলিসি করে তখন তারা তাদের মতো করে, তা পরিবেশের কোনো ধার ধারে না। শিল্প মন্ত্রণালয় যখন পলিসি করে তখন তাদের শিল্পের স্বার্থে করে, ঠিক আছে, সে পরিবেশে কি হলো চিন্তা করে না। তো বাট এটা ইট শুড নট বি, দেয়ার শুড বি এ কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ, তাই না? তোমরা হয়তো ভবিষ্যৎ ফিউচার জেনারেশন তোমাদের যে যেখানে কাজ করবো ভবিষ্যতে তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবা, যে আসলে আমাদের এখানে যে সমন্বিত উদ্যোগ ছাড়া হবে না। তো এখানে আমরা বলছি যে এম্পিরিক্যাল স্টাডিজ থেকে দেখা গেছে যে ইনভলভমেন্ট অফ দ্য ইফেক্টিভ এনগেজমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন অফ কমিউনিটি in various environmental management and operational intervention have been narrowed down the functional effectiveness of policy and act. আমাদের কমিউনিটি পার্টিসিপেশন দরকার। কমিউনিটি পার্টিসিপেশন, ইনভলভমেন্ট, এনগেজমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে পলিসি অ্যান্ড অ্যাক্ট বাস্তবায়ন করা সম্ভব। তো এখানে আমাদের যেমন আড়িয়াল বিলে কি হতে যাচ্ছিল বলতে পারবা? বিমানবন্দর। হ্যাঁ, বিমানবন্দর। তো আড়িয়াল বিলে বিমানবন্দর হতে যাচ্ছিল, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো সেটা হয় নাই কেন? সমস্যাটা কি হয়েছিল? ওইখানকার যারা স্থানীয় তারা বিরোধ করছিল স্যার, কারণ ওখানে যদি বিমানবন্দর করতো তাহলে তাদের যে জমিটা ছিল সেটা চলে যাচ্ছে। তো বিমানবন্দর হলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হতো না? তারা মানে প্রচুর পরিমাণে, হ্যাঁ এটা কস্ট বেনিফিট অ্যানালিসিস করা দরকার। এখন আসল কথা হলো কিন্তু ওইটা না, মানে এটা যেটা ঠিক আছে, যারা যেটা বলছে পরিবেশের ক্ষতি হবে, ইয়ে হবে, ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম, কিন্তু নেপথ্যের বিষয়টা ছিল এরকম যে ওখানে এই জমিগুলো কিন্তু এক শ্রেণীর প্রভাবশালী লোকজন কিন্তু এটা ভোগ দখল করে, ঠিক আছে। ওই যারা আসলে গ্রামের একদম কৃষক বা গরিব কৃষক বা জেলে সম্প্রদায়, এদের কথা কে ভাবে? তাদেরকে সামনে আনা হয়েছে, তাই না? তাদেরকে সামনে আনা হয়েছে যে আসলে এটা বিমানবন্দর হলে তোমাদের মানে পেশাগত তোমরা চ্যালেঞ্জের মুখে পড়বা, ক্ষতির মুখে পড়বা, সমস্যায় পড়বা, তোমাদের এই মাছ ধরার এটা বন্ধ হয়ে যাবে, তারপরে তোমাদের ধান টান হবে না। কিন্তু এটা হলে হয়তো সেখানে নতুন ধরনের একটা এনভায়রনমেন্ট, নতুন ধরনের একটা স্যাটেলাইট, একটা টাউন গড়ে উঠতো, অন্য পেশাগত পরিবর্তন। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ যে অনেক সময় বড় বড় কাজের জন্য পেশাগত পরিবর্তন হয়ে যায় স্থানীয় লোকদের। যেমন এই যে পদ্মা সেতু হওয়াতে এখন কিন্তু মানে কিছু কিছু লোকের, আগে যারা ফেরিঘাটে বিক্রি করতো, তাই না, হোটেল টোটেল ছিল, দোকান টোকান ছিল, পদ্মা সেতু তো চালু হয়ে যাবে, তো তখন দেখা যাবে যে ফেরি খুব একটা বেশি চলবে না বা অন্য চলবে না। তো অনেক মানুষের কিন্তু অলরেডি তাদের হ্যাবিটেট চেঞ্জ, মানে তাদের অকুপেশন চেঞ্জ হয়ে যাবে, লাইভলিহুড চেঞ্জ হয়ে যাবে। তো যাক, সেই বিষয়গুলো নিয়ে যাক, সেখানে যদিও বলা হয়েছে যে এটা মানে তাদেরকে বোঝানো হয়েছে, বাট ওই যে এর পিছনে এক গ্রুপ ছিল যারা আসলে এই জমি ভোগ দখল করে, যোদ্ধা শ্রেণীর লোকজন আর কি। যাই হোক, সেটা তো ম্যানেজ হয়েছে, যাক ভালো। তো এনিওয়ে, এটা আমাদের কিন্তু রাস্তাঘাট তো বাড়ছে, তাই না? তোমরা এর মধ্যে কেউ এদিকে গেছো কিনা, মানে মিঠামইন কিশোরগঞ্জ এদিকে গেছো কিনা? জি স্যার, গিয়েছি, গত বছর গিয়েছি। হ্যাঁ, ওখানে কি হয়েছে? ওখানে একটা এই যে মানে হাওড়ের মধ্যে কি হয়েছে, রাস্তা বানাইছে না? জি স্যার, অনেক সুন্দর রাস্তা বানিয়েছে স্যার।
অনেক সুন্দর রাস্তা বানিয়েছে, লোকজন বিকালে ঘুরতে যায়, ছবি তোলে। ছবি দেখতে খুব ভালো লাগে আমাদের, আমরা ফেসবুকে দেই, পোস্ট করি। ভেরি, কিন্তু এই যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, তাই না, 3টা উপজেলা ওখানে হাওড়ের। তো এই 3টা উপজেলাকে ঘিরে যে ইটনা থেকে মিঠামইন এবং হয়ে অষ্টগ্রাম পর্যন্ত যে রাস্তা করা হলো হাওড়ের উপর দিয়ে, এতে তুমি কি মনে করো, এটা হাওড়ের কোনো ক্ষতি হয়েছে না হয় নাই? স্যার হাওড়ের ন্যাচারাল ইকোসিস্টেমের ক্ষতি হওয়ার কথা। তো ক্ষতি তো হওয়ার কথা। তাহলে এখন এই যে রাস্তাটা, এইটা তো যদিও মাঝে মাঝে ইনসুলেটর আছে, মানে পানি যাওয়া আসার ব্যবস্থা আছে, কিন্তু মানে হাওড়টার জীবন তো শেষ নাকি? হাওড়ের বুকে একটা পেরেক পুঁতে দেওয়া হলো, তাই না? তো এটা এটা পরিবেশ ছাড়পত্র তারা কিভাবে নিল আই ডোন্ট নো। হয়তো উন্নয়ন কাজের জন্য, যে এই 3টা উপজেলা হাওড় বেষ্টিত এবং তাদেরকে অধিকাংশ সময় বর্ষাকাল পুরো একটা অর্ধেকের বেশি সময় ধরে বছরে তাদেরকে নৌকা ছাড়া আর কোনো মানে নদী, মানে হাওড়ের উপর দিয়ে চলাচল করতে হয়। তো যাক, তারা রাস্তা করেছে। তো আমাদের সেতু বিভাগে যখন একটা মানে মহামান্য রাষ্ট্রপতি উনি বললো যে, মানে উনি কিন্তু খুবই রিজনেবল এবং খুবই বিজ্ঞ মানুষ। তো আমাদেরকে বললো যে একটা ব্রিজ করে দেওয়ার জন্য, একটা এলিভেটেড রাস্তা করে দেওয়ার জন্য। এলিভেটেডটা আমাদের ম্যান্ডেট। তো আমরা কিন্তু মিঠামইন থেকে একদম হাওড়ের মিঠামইন উপজেলার মরিচখালী বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা একদম মিঠামইন উপজেলা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার আমরা কিন্তু হাওড়ের উপর দিয়ে আমরা রাস্তা করব না, আমরা করব উড়াল সড়ক। হ্যাঁ, এলিভেটেড ওয়ে করবো আমরা, উড়াল সড়ক বুঝো, এই যে উপর দিয়ে। অর্থাৎ হাওড়ের পানিতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হাওড়ের পানি ফ্লোতে কোনো প্রবলেম হবে না। আমাদের এখানে ওইভাবে ডিজাইন করা হবে যে ছোট ছোট মানে পিলার দিয়ে। আমার তো নেভিগেশনের তো কোনো সমস্যা হবে না, নেভিগেশনের সমস্যা হবে না, হাওড়ে কোনো সমস্যা হবে না, পানিতে সমস্যা হবে না। আমরা হাওড়ের উপর দিয়ে এলিভেটেড দোতলা মানে এরকম সড়ক, তাই না, আমরা এলিভেটেড সড়ক করে দিব। তো সেটা হয়তো হয়ে যাবে, সেটা মোটামুটি অ্যাপ্রুভ হয়ে গেছে। বুয়েটের একটা টিম সমীক্ষা পরিচালনা করছে এবং আমরা হয়তো এটা খুব শীঘ্রই এটা বাস্তবায়নের কাজ শুরু হবে। তো এটা করলে কিন্তু পরিবেশের অত ক্ষতি হচ্ছে না, কারণ আমরা তো উড়াল মানে হাওড়ের উপর দিয়ে আমাদের মানে অনেক উপর দিয়ে যাবে, যাতে করে পানির ফ্লোতে কোনো বাধা সৃষ্টি হবে না। হ্যাঁ, নেভিগেশনে কোনো বাধা সৃষ্টি হবে না, ঠিক আছে? তাহলে এই ধরনের যদি আমাদের যেখানে যেখানে এই ধরনের আছে, সেখানে যদি আমরা এই ধরনের একটু বুদ্ধি করে এই কাজগুলো করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের কর্ণফুলী টানেলের কথা বলি। কর্ণফুলী টানেল এটা কিন্তু নদীর তলদেশের, কর্ণফুলী নদীর তলদেশের থেকে তারপরেও কিন্তু 30 ফুট নিচে কর্ণফুলী টানেল যেটা হচ্ছে পতেঙ্গা বিচের ওখান থেকে ওই পাশে আনোয়ারা উপজেলা। তো এটা কিন্তু প্রায় 4.5 কিলোমিটারের উপরে। তো এটা কিন্তু কর্ণফুলী নদীর, আমরা যদি নদীর উপরে ব্রিজ করতাম তাহলে হয়তো নানা ধরনের সমস্যা হতো, বা নদীতে আমাদেরকে পিলার বসাতে হতো, তাই না, পদ্মা সেতুর মতো এরকম আমাদেরকে পিলার বসাতে হতো। কিন্তু ওইখানে মাটির মানে নদীর যেখানে তলদেশ, নদীর তলদেশেরও 30 ফুট নিচে যে টানেল হচ্ছে, কাজে এখানে পরিবেশের তেমন কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, একেবারে মিনিমাল। এই ধরনের যেখানে যে ধরনের প্রজেক্ট নিলে পরিবেশের ন্যূনতম ক্ষতি হবে সেটা ব্যবহার করবে। যাক, আমরা বলছি যে আমাদের কিছু লিগাল পলিসি ফ্রেমওয়ার্ক নেওয়া দরকার। ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ এনভায়রনমেন্টাল পলিসি, সেই পয়েন্টগুলো আমরা একটু মনে রাখি। একটা হলো ইনকনসিস্টেন্সি উইথ আদার পলিসি, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের আদার পলিসি বলতে আমাদের এগ্রিকালচারাল পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, অন্যান্য পলিসিগুলো আমাদের রয়েছে না, এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি, গভর্নমেন্টের যে সমস্ত পলিসিগুলোর সাথে পরিবেশ সরাসরি জড়িত, তাহলে সেই পলিসিগুলোর সাথে আমাদের যাতে পলিসির কনসিস্টেন্সি থাকে, সামঞ্জস্য থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে?
এই যে বললাম যে এগ্রিকালচার মিনিস্ট্রি ফার্টিলাইজার হয়তো ইম্পোর্ট করবে বা কেমিক্যাল ইনসেক্টিসাইড তারা কিন্তু অপোজ করবে না। তারা চায় উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল ধান হোক, কিন্তু তাতে করে যে অ্যাগ্রোকেমিক্যালস অন সয়েল, ওয়াটার বডি, ফিশারিজ এবং ওভারঅল বায়োডাইভার্সিটি ক্ষতি হচ্ছে। কাজে এই বিষয়টা এগ্রিকালচারাল পলিসিতে অন্তর্ভুক্ত করতে হবে। এখন এগ্রিকালচারাল এনভায়রনমেন্টাল পলিসিতে আছে, এটা করা যাবে না, কিন্তু যদি এগ্রিকালচারাল পলিসিতে থাকে তাহলে তো এটা ইনফোর্স করা যাবে না। কাজে শুড বি কনসিস্টেন্ট পলিসি অফ অল দ্য স্টেক হোল্ডার্স, অল দ্য মিনিস্ট্রিজ। এটা বিস্তারিত যে আমাদের আলোচনা করলাম না। তারপরে যেমন ল্যান্ড ইউজ প্ল্যান আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত ওইভাবে জোনিং করা হয়নি, যে কোন জনে রেসিডেন্সিয়াল করা যাবে, কোন জনে ইন্ডাস্ট্রিয়াল করা যাবে। জোনিং প্ল্যান, ল্যান্ড জোনিং প্ল্যান থাকতে হবে। তো সেই বিষয়গুলো আমাদের এনভায়রনমেন্টাল পলিসিতে ইম্প্যাক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে ল্যাক অফ ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, যে বিভিন্ন সেক্টরের ভিতরে নানা ধরনের ক্রস কাটিং ইস্যু থাকে, সেগুলোতে আমাদের যাতে করে ওয়াটার, ফিশ, ফরেস্ট এগুলো সাফার না করে, সেখানে আমাদের কোঅর্ডিনেশন দরকার, ঠিক আছে। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অবশ্যই এটা সাথে অন্যান্যগুলো মিনিস্ট্রি অফ ল্যান্ড এর অবশ্যই থাকতে হবে, কোঅর্ডিনেশন থাকতে হবে। লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অলসো হ্যাভ কোঅর্ডিনেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অর দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টাল ফরেস্ট। তারপরে ল্যাক অফ রেগুলেটরি অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, আমাদের এটা এখনো পর্যন্ত মানে এই ধরনের রেগুলেটরি এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিতে দুর্বলতা আছে, টেকনোলজিক্যাল প্রবলেম আছে, লজিস্টিক্যাল সাপোর্টের সমস্যা আছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষে তাদের অত জনবল নাই, তাদের অত লজিস্টিকও নাই, তাদের পক্ষে সারা বাংলাদেশে এইভাবে তো পাহারা দিয়ে এইভাবে দিয়ে কোথায় কি হচ্ছে না হচ্ছে কাজ করা সম্ভব। লিমিটেশন অফ এনভায়রনমেন্টাল ল, যেটা আমরা বলেছিলাম যে যদিও আমাদের হয়েছে এনভায়রনমেন্টাল কোর্ট অ্যাক্ট হয়েছে 2000 সালে, পরিবেশ আদালত আছে, পরিবেশ জাজও আছে, তাই না, পরিবেশ ম্যাজিস্ট্রেটও আছে। তো আমাদের যেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 হয়েছে, তো সেটা এনভায়রনমেন্টটাকে কনজারভেশন করার জন্য ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড, কন্ট্রোলিং অফ পলিউশন, এনভায়রনমেন্ট এগুলো করার জন্য আছে। এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল আছে 1997 এর। তো যাক, আমাদেরকে আসলে কোর্টও আইন আছে, তবে আমাদের এনভায়রনমেন্টাল অ্যাক্ট নাই, তাই না, এটা একটা সমস্যা। এগুলো আমাদেরকে অবশ্যই আনতে হবে আর কি, ঠিক আছে। তারপরে এগুলো দরকার নাই। আউটডেটেড এনভায়রনমেন্টাল ল অ্যাজ ওয়েল অ্যাজ ইগনোরেন্স ল, যেমন আমাদের বাংলাদেশে কিছু কিছু আইন আছে যেটা অনেক পুরনো আইন। তো ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি 92, সেই অনেক আগে 92-তে করেছে এনভায়রনমেন্টাল পলিসি, এটাকে আপডেটেড করা দরকার। তারপরে ইসিএ এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট, যেটা 1995-এ। তারপরে এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল 97-এ। বা এইসব বিষয়গুলোকে আমাদেরকে আরো আপডেটেড করতে হবে, আপডেটেড করে যুগ উপযোগী করতে হবে, নতুন নতুন ইস্যুগুলো এখানে নিয়ে আসতে হবে। তারপরে আমাদের আরো কিছু কিছু অ্যাক্ট আছে, যেমন বাংলাদেশে পলিসি দিক দিয়ে চিন্তা করলে এগ্রিকালচারাল অ্যান্ড স্যানিটারি ইমপ্রুভমেন্ট অ্যাক্ট আছে 1920 সালের, অনেক পুরনো, সেটাকে এখন আপডেট করতে হবে। তারপরে হায়াসিন অ্যাক্ট 1996, ওয়াটার হায়াসিন, ওই যে মানে কচুরিপানা যেটা, ওইটার আবার আইন ছিল, ব্রিটিশরা আমলে আসলে অনেক কিছু হয়েছে। তারপরে ইম্প্যাক্টমেন্ট অ্যান্ড ড্রেনেজ অ্যাক্ট 1952, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953, শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1965। এইসব জিনিসগুলো কিন্তু এনভায়রনমেন্টের সাথে গুরুত্বপূর্ণ জড়িত, কিন্তু এগুলো আপডেট করতে হবে, এগুলো অনেক ব্যাকডেটেড আইন, এগুলোকে এখন আপডেটেড করতে হবে। এখানে ফারুক এবং রিজওয়ানার একটা গবেষণায় দেখা যাচ্ছে, 96-এর গবেষণাতে সে দেখছে যে 200 ল আছে বাংলাদেশে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এনভায়রনমেন্টের সাথে জড়িত। 200 এই সমস্ত বিধি ল এগুলো আছে, কাজে এগুলোকে আপডেটেড করতে হবে, এগুলো অনেক পুরনো এবং অনেক ব্যাকডেটেড। তো বিষয়টা হচ্ছে এটা, আমাদের নন পানিটিভ অ্যাপ্রোচ অফ ল, আমাদের যেমন এখানে পেনাল কোড, আমাদের এখানে যদি কেউ আইন ভঙ্গ করে তো সেখানে আমাদের পেনাল কোড, দণ্ডবিধি আছে বাংলাদেশে, পরিবেশ আদালত তাদেরকে জেল জরিমানা দিতে পারে, টি প্ল্যান্টেশন অর্ডিন্যান্স আছে, ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অর্ডার আছে,
কিন্তু এগুলোতে পানিশমেন্টের হার খুবই কম। মানে এগুলোতে আইন ভঙ্গ করলে পানিশমেন্ট কম হয়, একদম কম। এখন এটা তো কেউ একটা অপরাধ করে বসলো, তারপরে 200 টাকা জরিমানা দিয়ে সে হইলো। এখন এই যে মাস্ক পরার মতো আর কি, মাস্ক আইন করছে না, বা মাস্ক পরা বাধ্যতামূলক করছে তো, তাই না? তো এখন মাস্ক না পাইলে তো জরিমানা করে, কিন্তু কি হয়েছে, ও জরিমানা দিয়ে যায়। তারপরে যেমন প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা হয় না নাকি? এটা তোমরা জানো যে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা হয়। এখন ধূমপান বন্ধ করা যাচ্ছে? যাচ্ছে না। এই খুবই সামান্য জরিমানা হয়, ঠিক আছে, খুবই সামান্য জরিমানা হয়। কাজে এগুলোতে আমাদেরকে যথেষ্ট পরিমাণে, যেমন এখানে একটা বলছে যে ফাউলিং ওয়াটার, কেউ যদি পানি দূষিত করে, পানি যদি কেউ দূষিত করে, পেনাল কোড আমাদের দণ্ডবিধিতে আছে যে 3 মাসের জেল হতে পারে, only 3 months imprisonment, and for that making atmosphere noxious, যদি পরিবেশের কোনো ক্ষতি করে কেউ, নক্সিয়াস করে, তাহলে তাকে বলছে যে মাত্র 500 টাকা জরিমানা হবে। তো এটা কিন্তু খুবই সামান্য শাস্তির বিধান। আন্ডার দ্য এগ্রিকালচারাল পেস্ট অর্ডিন্যান্স 1962 তে পানিশমেন্ট অফ ট্রান্সপোর্ট অর সেল অফ ইনফেস্টেড কর্প ইজ 500 টাকা অনলি। চিন্তা করো, 500 টাকা। তারপরে এগ্রিকালচারাল পেস্টিসাইড অর্ডিন্যান্সে 71 সালে, সেটাতে মাত্র 1000 টাকা জরিমানা। তো তুমি এটা কি করবে? এই যে আমাদের কিছু কিছু আইনে যে প্রভিশন আছে সেটা খুব অসামান্য, মানে খুবই সামান্য, মানে এটাকে আরো যুগোপযোগী করা দরকার এবং এটা সিভিয়ার পানিশমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। পলিটিশিয়ান পলিউটার নেক্সাস, বাংলাদেশে এই সমস্ত পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা বড় জিনিস। পলিটিশিয়ান পলিউটার নেক্সাস মানে রাজনীতিবিদরা আর যে পলিউটার, তারাই তো পলিউশন করে। এই যে মনে করো যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এদের বিরুদ্ধে কেউ পারবে কথা বলতে? এই যে ডিটেল এরিয়া প্ল্যান, ড্যাব যেটা আমরা বলি, ড্যাব, ঢাকা শহরে তো রক্ষা করার জন্য বা পরিবেশের জন্য ড্যাব আছে, কিন্তু ড্যাবকে কেউ মানতেছে? ড্যাবের মধ্যেই তো সব বিশাল বিশাল হাউজিং হয়ে যাচ্ছে, রিয়েল এস্টেট, রিহাব, অথবা এই যে বড় বড় গ্রুপ, যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, দে আর ডুইং বিকজ দে আর এলিট পিপল, এবং তাদের সাথে পলিটিশিয়ানদের একটা নেক্সাস আছে, তাদের একটা যোগসূত্র আছে। কাজে এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে আমরা কেন পাচ্ছি না। এখন ওয়ে আউট কি? আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি আলোচনার। এটাই, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে একটা সেক্টরাল পলিসি অ্যাপ্রোচ দরকার। সেক্টরাল পলিসি অ্যাপ্রোচ দরকার, অ্যাড্রেসিং দ্য পলিসি গ্যাপ যেগুলো আছে সেগুলোকে, এই এরিয়াগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদেরকে উপযুক্ত এগুলোকে অ্যাড্রেস করতে হবে। তারপরে রিজনাল বাইলেটারাল অ্যাপ্রোচ, আমাদেরকে এলাকা ভিত্তিক, সিলেট অঞ্চল, হাওড়া অঞ্চল, তারপরে আমাদেরকে শুকনো অঞ্চল যেটা আছে নর্থ বেঙ্গল, আবার ওই যে নদীবহুল যে এলাকা আছে, রিভারাইন এলাকা, রিজনাল এন্ড বাইলেটারাল অ্যাপ্রোচে যেতে হবে। সব জায়গায় একরকম না। পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এন্ড কমিউনিটি ইনভলভমেন্ট, পাবলিক অ্যাওয়ারনেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে পলিসি করে না কেন, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কমিউনিটি, এগুলো থাকতে হবে। ইনস্টিটিউশনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড অর্গানাইজেশনাল অ্যারেঞ্জমেন্ট শুড বি, আমাদেরকে আরো জোরদার করতে হবে। পলিটিশিয়ানদেরকেও কমিটেড থাকতে হবে, যাতে করে তারা, এখন মনে করো এই যে আমাদের মানে রিয়েল এস্টেট গ্রুপ, তারা তো ইচ্ছা করে যে কোনো জায়গায় ভরাট করে কাজ করতেছে, তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে কতটুকু আমরা পারি। লিগাল সিস্টেমটাকে আরো স্ট্রেনথেনিং করতে হবে, আমাদের আইন, আদালত, ল, এগুলোকে আরো বেশি সিরিয়াসলি উই হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। আর কিছু ফিসকাল মেজার দিতে হবে, শুধু ল করলাম, আইন করলাম, তা তো হবে না। ফিসকাল মেজার মানে টাকা পয়সা, গাড়ি, লজিস্টিক সাপোর্ট দিতে হবে, তাই না? বন আছে অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর আছে, বা তাদের তো স্ট্রেনথেনিং না, তাদের লোকবল নাই, তাদের ট্রান্সপোর্ট নাই, তাদের এনফোর্সমেন্ট করার মতো কোনো নাই, তাহলে কিভাবে হবে? যাক, আমরা মোটামুটি বাংলাদেশের মানে ইসে আমরা চলে আসছি কনক্লুশনে, যে আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টাল পলিসির উপরে কেস স্টাডি করতে যে আমরা দেখলাম যে আমাদের এখানে যে পলিসিটা খুব ভালো, আমাদের পলিসি, আইন যদিও হয় নাই, বাট পলিসি ইজ এ ভেরি গুড পলিসি। বাট এখন সমস্যাটা হলো যে এটার অনারশিপটা কে নিবে, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার, তাই না?
এখন এটাকে আরো বেশি চেঞ্জ করা দরকার, পলিটিক্যাল ইন্থুজিয়াম দরকার, পলিটিক্যাল কমিটমেন্ট দরকার, ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার, আরো কতগুলো বিষয় এখানে আনতে হবে। ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, পাওয়ারফুল লবিজ, তাদেরকে মানে কনভিন্স করা দরকার, তাদেরকে নিয়ে আসা দরকার যাতে কোনো রেজিস্ট্যান্স না আসে। পাবলিক অফিসিয়াল যারা আছে, সরকারি কর্মকর্তা, তাদেরকেও তাদের স্ব ক্ষেত্রে অবশ্যই এটাকে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। পলিটিক্যাল লিডার্স এন্ড ব্যুরোক্রেসি, ঠিক আছে, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বাড়াইতে হবে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রসেসটাকে আরো জোরদার করতে হবে। যাই হোক, আমরা পলিসি তো আছেই, বাট পলিসিটাকে আমরা বলবো যে এটা আমাদেরকে অবশ্যই ইমপ্লিমেন্ট করার জন্য যথাযথ উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক আছে। এটা করতে পারলে তাহলে হয়তো তো ঠিক আছে। আমার মনে হয় যে আমি দীর্ঘক্ষণ আলাপ করলাম, এখন তোমাদের কথাটা কিছু শুনি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কমেন্ট থাকে, আমার তোমাদের সাথে এনভায়রনমেন্টাল পলিসি নিয়ে আলাপ করার জন্য, আসলে এটা তো আরো ডিটেলস আলাপ করা যায়, বাট আমরা ইন শর্ট যতটুকু সম্ভব আলাপ করলাম। তোমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে দেন তোমরা প্রশ্ন করতে পারো, ঠিক আছে। তোমাদের কি প্রশ্ন নাই কোনো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা হচ্ছে গিয়ে পড়ার সময় একটা টার্ম পেয়েছিলাম, ফ্রি রাইডিং প্রবলেম। স্যার, Free এটা riding আমাদের problem. এনভায়রনমেন্ট, জি স্যার, এটা আমাদের এনভায়রনমেন্টাল পলিসিকে কিভাবে এফেক্ট করতেছে স্যার আমাদের থ্যাংক দেশে? ইউ। ওকে, করছে। এই যে বললাম, ফ্রি রাইডিং প্রবলেমটা যেটা হয় যে আমি তো কোনো ট্যাক্স দিচ্ছি না, বা আমি তো কোনো টাকা, আমাকে ফাইন বা আমাকে কোনো কম্পেনসেশন দিতে হচ্ছে না, কাজে আমি যত্রতত্র সেটা ব্যবহার করছি। মনে করো আমি তো যে ফ্রি রাইডিং প্রবলেমটা হচ্ছে এই কারণে যে যেগুলো পাবলিক পাবলিক বলে যে গুডসের কিছু আছে প্রাইভেট গুডস, কিছু আছে পাবলিক গুডস। তো পাবলিক গুডস যেমন অ্যামিনিটি একটা পাবলিক গুডস, বা এই যে রাস্তার লাইট একটা পাবলিক গুডস। তো যেগুলো সরকার কর্তৃক সরবরাহ করা হয়, হ্যাঁ, তাই না। নদী একটা পাবলিক গুডস, ঠিক আছে। নদী কি কারো ব্যক্তি মালিকানা নদী হয়? না স্যার। কোনো পার্ক তো কোনো ব্যক্তি মানে, হ্যাঁ, প্রাইভেট পার্ক থাকতে পারে। এখন অনেক ধরনের হলিডে ড্রিম আরো কি হয়েছে, সেটা ব্যক্তিগত। তো এখন তুমি সেখানে যাইতে গেলে তোমাকে ঢুকতে হলে পয়সা দিয়ে ঢুকতে হবে, টিকিট কাটতে হবে, সেখানে তোমাকে রুলস রেগুলেশন মেনে চলতে হবে। কিন্তু তুমি যদি মনে করো সরকারি নদীতে কিছু বর্জ্য ফেললা, আবর্জনা ফেললা, তাই না, অর্থাৎ এইগুলো হচ্ছে যে ফ্রি রাইডিং প্রবলেম, যে আমি আমার বর্জ্যটাকে নদীতে ফেলে দিলাম, শেষ, ঠিক আছে। আমার কোনো দায়বদ্ধতা নাই, এটা এইভাবে। কিন্তু যদি এখানে থাকতো যে না, এটা নদীতে কেউ ফেলতে পারবে না, নদীতে পানি ফেলতে গেলে তাকে ম্যান্ডেটরি ইটিপি করে তারপরে তাকে এত টাকা জরিমানা দিতে হবে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু যত্রতত্র এভাবে করতাম না, তাই না। ময়লা টয়লা এখানে সেখানে ফেলতাম না। এটাই বলছে যে পাবলিক গুডসের ক্ষেত্রে আমরা অনেকে আছে ফ্রি রাইডিং মানে যারা ট্যাক্স দেয়, আমার ট্যাক্সের পয়সায় হয়তো রাস্তা হয়েছে, আমার একটা দরদ থাকতে পারে, কিন্তু যার ট্যাক্সের পয়সা, যে ট্যাক্স দেয় নেই, সেও তো ওই রাস্তা দিয়ে সমান অধিকারে চলে নাকি? জি স্যার। সমান অধিকারে চলে কেন? ফ্রি রাইডিং মানে হচ্ছে যে somebody enjoying the goods but he has nothing to pay for that. এটা হচ্ছে যে যত্ন নিচ্ছি না, এটাই মেন কথা হলো, এটা যে আমার কিন্তু ওইটা অ্যাওয়ারনেস নাই বা আমার ওই যত্নটা নাই। কিন্তু যদি মনে করতাম যে না, আমি একজন ট্যাক্স পেয়ার, আমার ট্যাক্সের পয়সায় রাস্তার আলো হয়েছে, রাস্তার লাইটটা হয়েছে বা ড্রেনটা হয়েছে, তাহলে কিন্তু আমি এটাকে মানে একটু হলেও আমি চিন্তা করতাম যে না, আমি এটা মানে এটা জনগণের পয়সায়, ট্যাক্সের পয়সা এটা হয়েছে। কিন্তু আমি তো ট্যাক্স দেই না, তাহলে আমার আর অসুবিধা কি? আমি এটা রাস্তার লাইটটা আমি ভেঙে ফেললাম বা ক্ষতি করলাম, বা রাস্তার ক্ষতি করলাম, না, অসুবিধা কি? আমি তো ফ্রি রাইডার, তাই না, আমার তো কোনো কিছু পেমেন্ট করতে হচ্ছে না। তো এই জন্যই এই ফ্রি রাইডিং প্রবলেমটা দেখা দেয় ফর পাবলিক গুডস এর ক্ষেত্রে। স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। আর কোনো আলোচনা, প্রশ্ন বা কোনো কমেন্ট যদি তোমাদের থাকে?
তোমাদের কি মনে হয় যে বাংলাদেশে আসলে এই ধরনের এনভায়রনমেন্টাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে গেলে আমাদের খুবই জরুরি এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আমলে নিতে হবে, আমলে নিয়ে এবং সে অনুযায়ী এনফোর্সমেন্ট করতে হবে, তাই তো নাকি? সব থেকে বেশি দরকার অ্যাওয়ারনেস তৈরি করা এবং স্যার যে পেনাল্টি গুলো আছে ওইগুলা সবার সামনে তুলে ধরা এবং বেশি করে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হোক বা পাবলিক যে কোনো ইয়ার মাধ্যমেই মিডিয়ার মাধ্যমে আমাদের এগুলো তুলে ধরতে হবে, তাহলে আমরা কিছুটা হলেও রিডিউস করতে পারবো। না কারেক্ট, কিন্তু এগুলো তো আপডেটেড করতে হবে। তুমি দেখলে না এই যে শাস্তির বিষয়গুলো খুবই একেবারে মানে যৎসামান্য শাস্তি, তাই না? প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা থেকে 100 টাকা জরিমানা। তো এখন এটা কি হবে, মাস্ক না পরলে কয় টাকা জরিমানা, তাই না? এখন আমাদের এই যে আইনগুলো মানে আরো বেশি জোরদার করতে হবে আর কি, মানে শক্তিশালী করতে হবে, এগুলোর এনফোর্সমেন্ট গুলো আরো স্ট্রেনথেনিং করতে হবে, আর ক্যাপাসিটি বিল্ড আপটা দরকার, যে আমাদের যারা এগুলো করবে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ, লজিস্টিক, তাই না, তাদের জনবল, তাদের গাড়ি টাড়ি লজিস্টিক, এগুলো না হলে তো হবে না, তাই না? এই যে বনের কাঠ চুরি হয়ে যায়, বনের গাছ চুরি হয়ে যায়, কারণ বন রক্ষী ওইভাবে এখনো নাই, তাদের হাতে যে অস্ত্র আছে বন দস্যুদের ওর থেকে আরো অনেক ধারালো অস্ত্র আছে, তো বনের গাছ কেটে নিয়ে যায় রাতের অন্ধকারে। বন পাহারা যারা দেয় তারা চুপচাপ ঘুমায় থাকে, ওরা ভয়ে যায় না ধারে কাছে, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় আনতে হবে। তুমি ভালো কথা বলেছো যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে এবং সাথে সাথে ক্যাপাসিটি বিল্ড আপ, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টও দরকার। তোমাদের আর যদি কারো কিছু না থাকে তাহলে কি আমরা এখানে তাহলে আমরা শেষ করতে পারি নাকি? জি স্যার। স্যার এই স্লাইডটা কি পাওয়া যাবে স্যার? আপনি যে স্লাইডটি আচ্ছা আমি হ্যাঁ, আমাকে এটা মেল করে দিলে আমি সেই মেলে পাঠিয়ে দিই। মেলটা কি আমাকে? ও আচ্ছা, তাহলে ওকে ফাইন, ইয়েস আই হ্যাভ, তাহলে আমি এখনই পাঠিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আমি এখনই এই স্লাইড দুইটা পাঠিয়ে দেব, ঠিক আছে? তো ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে, সবাই ভালো থাকুক। করোনাকালীন সময়ে সবাই সাবধানে এবং কেয়ারফুলি চলাফেরা করবা, ঠিক আছে? থ্যাংক ইউ অল। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।